আজকে 13 নম্বর ক্লাসে স্বাগত 51তম বিসিএস এর প্রিলির। আজকে আমাদের ক্লাস হচ্ছে কনজাংশন এন্ড সেন্টেন্স। আপনাদের সাথে আমার আগে দেখা হয় নাই, আজকে প্রথম দেখা। যারা আমার রিটেন ক্লাস করছেন তাদের সাথে কালকে সকালেও দেখা হবে। আর যারা এখানে একই সাথে রিটেনে ভর্তি আছেন, রিটেনের মানে কিছুটা অংশ আজকে হয়ে যাবে, যদিও অনেকে আছেন যারা প্রিলিতে নাই কিন্তু রিটেনে আছেন, তাদের জন্য কিছু অংশ আবার কালকে রিপিট করতে হবে। একটা অংশ মিলে যাবে ফার্স্ট অংশ। আচ্ছা, আরেকটা ব্যাপার হইলো মানে আমাদের ক্লাসের আজকে দুইটা পার্ট, পার্ট 1 এবং পার্ট 2। এবং কনজাংশন এন্ড সেন্টেন্স তো কনজাংশন আলাদা করে আসে, তবে গত 2-3 বিসিএস এ খুব কম আসছে, লাস্ট 2-3 বিসিএস এ আসেই নি। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনেকগুলো ঘটনা, সবচেয়ে বেশি আসে হচ্ছে ভয়েস। আচ্ছা, বলছে যে শোনা যায় না, মিটে কি একই অবস্থা? আচ্ছা দেখি দাঁড়ান। হ্যালো হ্যালো হ্যালো, এখন ঠিক আছে? যাদের যাদের একটু সমস্যা হচ্ছে হেডফোন ইউজ করলে মনে হয় কাজে লাগবে। তোমরা যে মানে মোটামুটি আপনার ভয়েস থেকে মানে আপনার প্রত্যেক বিসিএস পরীক্ষা এটা থেকে আসে, কিন্তু আপনার এই ট্রান্সফরমেশন মানে হচ্ছে যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এইসব মানে অবজেক্টিভ এইসব ট্রান্সফরমেশন একবারে কম আসে। ধরেন গত কয়েক বিসিএস এ আসেই নাই। এখন পার্ট টু সেটা হচ্ছে ওই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ অথবা অপটেটিভ, তারপরে হচ্ছে যে আপনার ইন্টারোগেটিভ এইসব। এই পার্টটা এখানে দিয়ে আসে বুঝাই, এটা আপনারা বাসায় দেখবেন, বাসায় দেখার জন্য, এবং কম ইম্পর্টেন্ট। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনজাংশন এবং হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, মানে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার যেটা। তো আপনারা হচ্ছে যে এই যে এই অংশটা আমি ক্লাসে পড়াবো, তবে পড়ানোর আগে আমি হচ্ছে গতানুগতিক ওয়েতে পড়াবো না। মানে ধরেন এটা থাকলে এটা হয়, এটা প্লাস এটা মাইনাস, এই যে ইফ থাকলে এন্ড হবে, বাট হবে, এইসব নিয়ে নিয়ে না। মানে হচ্ছে একবারে প্র্যাকটিক্যালি যাব, মানে কিভাবে আসলে সেন্টেন্স গুলো ট্রান্সফরমেশন হয়। তখন আপনার একটা নতুন ইনসাইট পাবেন, আপনি বুঝবেন যে কিভাবে সেন্টেন্স রিডিউস হয়, কমপ্লেক্স থেকে সিম্পলে কেমনে যায়, সিম্পল থেকে কমপ্লেক্সে কেমনে আসে। ওই আইডিয়াটা ডেভেলপ করা এটা গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু সেন্টেন্স ট্রান্সফরমেশন করব, আমরা বেসিক্যালি যে ইংরেজি সেন্টেন্স যেভাবে শুরু হয় অ্যালফাবেট থেকে ওয়ার্ড, ফ্রেজ, ফ্রেজ থেকে ক্লজ, ক্লজ থেকে সেন্টেন্স, বেসিক্যালি আমরা সিম্পল মানে হচ্ছে ফ্রেজ থাকবে, আর হচ্ছে যে সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স থাকতে পারে, সেটাতে ফ্রেজ থাকতে পারে। আর কমপ্লেক্স মানে মানে হচ্ছে সেখানে ক্লজ থাকবে। এখন এই যে আপনারা এটা খেয়াল করেন, আমরা একবারে সোজা থেকে শুরু করি। যারা রিটেনে আছেন তাদের জন্য কালকে দু একটা জিনিস আবার হবে, তাও দেখে নেন। সবারই কি সাউন্ড ইস্যু হচ্ছে? মিটে মিটে মিটেও কি একই? এই ওয়ার্ডটা, এটা এটা এই কারটা, এটা কি একটা ওয়ার্ড ফ্রেজ? ফ্রেজের বাংলা আপনারা সবাই জানেন শব্দগুচ্ছ, ওয়ার্ড। ভেরি গুড। এবার দেখেন দ্য রেড কার, এখন এটার সাথে দা যুক্ত হয়েছে, কার যুক্ত হয়েছে, রেড, রেড কার। এটা কি ওয়ার্ড নাকি ফ্রেজ? ফ্রেজ, শব্দগুচ্ছ। এবার দেখেন এই যে দ্য রেড কার, এই যে শব্দগুচ্ছ, এর সাথে জাস্ট আমি একটা ভার্ব যোগ করলাম, দ্য রেড কার ড্রাইভস। দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, এটা অ্যাডভার্ব। আর এটার নাম নাউন ফ্রেজ। চলবে কিন্তু এটা শব্দগুচ্ছ বুঝলে হবে আপাতত। এবং আপনাদের ফ্রেজের ক্লাস হয়ে গেছে, সবাই জানেন এটা নাউন ফ্রেজ। আমি যেটা বলার চেষ্টা করতেছি, প্রথমে এটা একটা ওয়ার্ড, তারপরে হচ্ছে ফ্রেজ, তারপরে সেন্টেন্স। এবার এ দেখেন দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, শুধু এর আগে একটা জিনিস যুক্ত হয়েছে, এটার নাম ক্লজ মার্কার, দো। আপনি এটাও করে আসছেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হয়তো ক্লাস করছেন। যারা সাউন্ড নিয়ে এখনো সমস্যা আছেন তারা কষ্ট করে হেডফোন লাগায় শুনেন, কারণ আপনি এখন বললে আর কোনো সলিউশন নাই আপাতত, এইভাবেই করতে হবে। আর যদি একবারে বেশি সমস্যা হয়, আপনি হচ্ছে যে পরে রেকর্ড শুনে নেবেন, রেকর্ড ঠিক মতো হবে, কোনো অসুবিধা নেই। আনিসা প্রেফারস টু রাইড বাইসাইকেল, এই যে দো হচ্ছে ক্লজ, দো দেওয়ার পরে দেখেন তো বাক্যের অর্থ সম্পূর্ণ হয় কিনা। যদিও লাল গাড়িটি ভালো চলে, আনিসা প্রেফারস টু রাইড আ বাইসাইকেল, আনিসা বাইসাইকেল রাইড করতে পছন্দ করে। এখন এই যে দোয়ের ইন্ট্রোটা, এটার উপর নির্ভরশীল। যদিও লাল গাড়ি ভালো চলে, এর আগে কিন্তু এটার অর্থ ঠিকই ছিল, দেখেন
দ্য রেড কার ড্রাইভস স্মুথলি। কিন্তু এটার আগে দো যোগ করাতে এটার অর্থ পূর্ণাঙ্গ হয় না, কার উপর নির্ভরশীল? আনিসা প্রিফার্স টু রাইড আ বাইসাইকেল। আরেকটা উদাহরণ দেখেন, অ্যাডভেঞ্চার, অভিযান শব্দ। কিন্তু এখন দেখেন দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার, ফ্রেজ। দেখেন দ্য সেন্টেন্স, ফ্রেজ থেকে সেন্টেন্স, দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার টেক আনএক্সপেক্টেড টার্নস, একটা অপ্রত্যাশিত মোড় নিছে, অ্যাডভেঞ্চারে একটা ঝামেলা হয়েছে। এবার দেখেন আমরা এটার আগে একটা while যুক্ত করছি, while the thrilling adventure takes unexpected turns the traveler remains undeterred in their pursuit of happiness। যদি একটা ঝামেলা হইছে মানে ইয়াতে অ্যাডভেঞ্চারে, কিন্তু ট্রাভেলার্সরা আনডিটার্ড ইন দেয়ার পারসুট অফ এক্সাইটমেন্ট, কিন্তু তাদের এক্সাইটমেন্ট কমে নাই। এই অংশটারে বলে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা প্রথমে ছিল হচ্ছে যে ওয়ার্ড, তারপর ফ্রেজ, তারপর সেন্টেন্স, তারপর ক্লজ অথবা কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই ফ্রেজ কি আপনারা পড়ছেন, যাই এই অংশটা, এটা আপনারা পড়ছেন। দেখেন, এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশন টুগেদার এজ আ সিঙ্গেল ইউনিট, নো সাবজেক্ট নো ফাইনাইট ভার্ব, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না। এই অংশ প্রিলিতে পড়ানো হয়েছে না? ভেরি গুড। কিন্তু এই যে শব্দ একসাথে যুক্ত করলেই হবে না, এটা আবার লজিক্যাল হইতে হবে। A thrilling experience, the red car and a smiling face with all sincerity as long as what a pity, সবগুলাই ফ্রেজ। ক্লজ কি? ক্লজ হচ্ছে ঠিক একই রকম গ্রুপ অফ ওয়ার্ডস, তবে সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। তাহলে যদি আমরা একসাথে বলি, ক্লজ হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, এবং এটা অবশ্যই কোনো সেন্টেন্সের যদি অংশ না হয় তারে ক্লজ বলা যাবে না, সেটা একটা সেন্টেন্সের পার্ট হইতে হবে, তখনই সেটা ক্লজ হবে। এই অনুযায়ী ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এটাও আপনারা পড়ে ফেলছেন এতদিন ক্লাস হয়েছে। এবার সবাই নিশ্চয়ই জানবেন এই অংশটা এক, এই অংশটা দুই, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা ইন্ডিপেন্ডেন্ট। আমার শুধু বলেন এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, এক না দুই? দুই, ভেরি গুড। এখানে এই দুইটার মধ্যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, এক নাকি দুই? বাটের আগেরটা না পরেরটা? এখানে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই, দুইটাই কোঅর্ডিনেট ক্লজ, সিসি কোঅর্ডিনেট ক্লজ। মানে এই যে বাট অথবা এন্ড এগুলা দিয়ে যুক্ত হইলে পূর্ণাঙ্গ দুইটা সেন্টেন্স, তখন এগুলোর কোঅর্ডিনেট ক্লজ বলে। এখন এটার নাম তো সেন্টেন্স হইতে পারতো, কারণ দুই পাশে দুইটা সেন্টেন্স, দেখেন পূর্ণাঙ্গ সেন্টেন্স, দুইটাই প্রকাশ করে। কিন্তু সেন্টেন্স কেন? ওই যে পার্ট অফ সেন্টেন্স, বড় সেন্টেন্সের অংশ, এই জন্য এটার নাম ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। তো এইসব ক্লজ দেখলে তার মার্কা লাগে, সেটাও আপনারা জানেন যে রিলেটিভ প্রোনাউন দেখেন, রিলেটিভ অ্যাডভার্ব, তারপরে ডব্লিউএইচ এর সাথে এভার যদি যুক্ত, হুইচ এভার, হোয়াট এভার, ওয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হু, হোম, হুজ, হুইচ, দ্যাট, এইগুলারে বলে ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। এরকম আরো ক্লজ মার্কার আছে ঠিক এরকম। যেমন এখানে ধরেন এগুলা সবগুলোর অর্থ যেহেতু, এগুলা সব অর্থ যদিও টাইপের, যদি টাইপের, এটা যেন টাইপের, এটা দিয়ে সময় বুঝায়, এটা দিয়ে সাধারণত শর্ত এবং সময় প্লেস বুঝায়, এটা এই ইয়াগুলা কাইন্ড অফ একই রকম। এগুলা সবই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, মিনিং অনুযায়ী একসাথে দেওয়া হয়েছে। এখন এবার আবার বলেন এই পাশেরটা, এগুলা কি? এই যে বাটের এই পাশে এবং এই পাশে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, কোনটা? এই দুইটা কোঅর্ডিনেট ক্লজ। ভেরি গুড। কোঅর্ডিনেট ক্লজ আপনি কেমনে চিনবেন? ফ্যান ভয়েস থাকবে, ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস মানে কি? এফ তে ফর, এ তে এন্ড, এন তে নর, বি তে বাট, ও তে এলস, ওয়াই তে ইয়েট, এস তে সো। শুধু মনে রাখেন এলস অথবা অর এলস, এগুলো কোঅর্ডিনেট ক্লজ, এগুলা থেকে প্রিলিতে প্রশ্ন আসছে এবং আসবে। এটা যে কনজাংশন, এটা খেয়াল রাখেন। আমরা এতক্ষণ যেই সাবজেক্ট ক্লজগুলো বললাম, এই যে এগুলা এবং এটা বেসিক্যালি কনজাংশন হিসেবে কাজ করে। আমরা যেহেতু কনজাংশনের ক্লাস, আমরা এগুলার সেন্টেন্সের মাঝখানে বসে যখন দুইটা সেন্টেন্স যুক্ত করে, এই এই ক্লজ মার্কার কনজাংশন হিসেবে কাজ করে। আপনি যখনই দেখবেন এই যে সকল ফ্যান ভয়েস কম্পাউন্ড সেন্টেন্সে যুক্ত করে, সাধারণত কনজাংশনের মতো কনজাংশনাল ফ্রেজও আছে, শুধু একটা মাত্র ওয়ার্ড, যেমন বাট, অর, সো, এগুলো তো একটা সিঙ্গেল ওয়ার্ড, এই জন্য এটা ওয়ার্ড কনজাংশন।
কনজাংশনাল ফ্রেজ কি? এই গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কনজাংশনের মতো কাজ করে। যেমন এই যে দেখেন দুইটা অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, নিদার নর, ইদার অর, এইগুলা কনজাংশনাল ফ্রেজের লিস্ট। হি নট অনলি সিংস বাট অলসো ড্যান্সেস, conjunctional phrase. I like both ice cream and cake, conjunctional phrase. এখানে একসাথে দেয়া আছে ফ্যান বয়েজ, সাবঅর্ডিনেট ইন কনজাংশন একটু আগে যে দেখাইছি, তারপরে পেয়ার্ড কনজাংশন। পেয়ার্ড কনজাংশন মানে কনজাংশনাল ফ্রেজ। একইভাবে এই লিস্ট অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রেও আপনার এই যে আমরা অ্যাডভার্ব ক্লজ পরে ডিটেইলস পড়বো, কিন্তু আপাতত এমনি বলে দিই এমপিটি, ম্যানার, প্লেস, টাইম, 3CR। 3C মানে তিনটা সি, এটা বলে আর কি। 3C মানে একটা সি মানে যেটা, এমপিটি মানে ম্যানার, প্লেস, টাইম, এটা আপনারা পড়ছেন অলরেডি, এগুলো সবই পড়ানো হয়েছে। আমি সব জাস্ট রিভিশন দিচ্ছি, কারণ আমরা মূল জায়গায় ঢুকতে গেলে এগুলো একটু লাগবে এই জন্য। C1, C2, C3 কন্ডিশন, কনসেশন, কনসিকুয়েন্স, আর আর্থে রিজন, পিতে পারপাস। এমপিটি 3CRP। পেয়ার্ড মানে জোড়া, একসাথে জোড়ায় থাকে সাকিব। ম্যানার বলতে মানে আমরা বুঝি যে কাজটা কিভাবে হইছে, কোথায় হইছে, প্লেস, কখন হইছে, টাইম, কোন শর্ত, ইফ, উইদার। হ্যাঁ, ইফ মানে কি, মানে কোন শর্তে হইছে। দো হোয়াট, কনসেশন মানে বলটা অলদো, যদিও সে গরিব, সে সৎ। হোয়াট দো, কনসিকুয়েন্স, সো দ্যাট, রিজন বিকজ, পারপাস সো দ্যাট, এগুলা সবই আবার কি হিসেবে কাজ করে? কনজাংশন হিসেবে কাজ করে। তাহলে আমরা কনজাংশনের কি কি পাইলাম? অ্যাডভার্ব ক্লজের কনজাংশন পাইলাম, তারপরে পাইলাম হচ্ছে যে এই যে এগুলা সাবঅর্ডিনেটিং কনজাংশন পাইলাম, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এগুলা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইউজ হয়। কিন্তু কনজাংশন হিসেবে যে ইউজ হয় সেটা পরীক্ষা আসবে এরকম যে এটা এটা কি হিসেবে ইউজ হয়েছে, আপনি কনজাংশন চিনেন নাকি? আপনি এতক্ষণ চেহারাটা দেখলেন, এই যে চেহারা, কনজাংশন দেখলে এরকম হয়। এটার জন্য আপনারা আরেকটা শীট পড়তে পারেন, সেটা আমি হচ্ছে যে ক্লাসের শেষে আপনাদেরকে দিয়ে দিব। সেটা হচ্ছে যে রেন অ্যান্ড মার্টিনের, এটা পড়লে আপনার কিছু কাজে লাগবে। কি প্রশ্ন এই ধাঁচেরই হয়, রেন অ্যান্ড মার্টিনের যে সেম ওয়ার্ড ডিফারেন্ট কনজাংশন, এটা পরীক্ষা মানে ইয়ার পরে আমি হচ্ছে আপনাদেরকে ওই যে ইম্পর্টেন্ট পিডিএফ সেকশনে দিয়ে দিব। ওখানে একটা শীট 3-4 পেজের, ওখানে দেখবে সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে একটা ওয়ার্ড কনজাংশন হিসেবে ইউজ হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, হ্যাঁ, ভার্ব হিসেবে ইউজ হতে পারে, নাউন হিসেবে ইউজ হতে পারে, সেম ওয়ার্ড। ওই জায়গা থেকে বেসিক্যালি আপনার পরীক্ষা আসবে, ওই শীটটা পড়ে নিলে হবে। এটা হচ্ছে কনজাংশনের পার্টের জন্য। এই যে অ্যাডভার্ব ক্লজ প্রত্যেকটা আপনার ইয়া দিয়ে যুক্ত হয়েছে দেখেন, মানে প্রত্যেকটা অ্যাডভার্ব ক্লজ যে আমি বলছিলাম ম্যানার, প্লেস, টাইম, তারপরে 3CRP। হ্যাঁ, কনজাংশনের মধ্যে কিছু ওয়ার্ড প্রিপজিশন হিসেবে ইউজ হয়, ওটা ওই শীটটা দেখলে পারবেন। তবে এটার সোজা বের করার পদ্ধতি কি, একটু পরে আমরা উদাহরণ করলেও বুঝবো। সেটা হচ্ছে যে প্রিপজিশন হইলে সে অবশ্যই নাউন বা নাউন ফ্রেজের আগে বসবে, ঠিক আছে? যদি সে প্রিপজিশন হিসেবে কাজ করে তখন সে নাউন বা নাউন ফ্রেজের আগে বসবে, বসে তার পজিশন নির্ধারণ করবে। আর যদি কনজাংশন হয় সেটা দুইটা সেন্টেন্স, দুইটা ওয়ার্ড বা কোনো কিছুকে যুক্ত করবে, তার দুই পাশেই ভার্ব থাকবে, দুই পাশেই নাউন থাকবে, দুই পাশে নাউন ফ্রেজ থাকবে, দুই পাশে নাইলে ক্লজ থাকবে, অথবা দুই পাশে সেন্টেন্স থাকবে। হয় সেন্টেন্স, নাইলে ক্লজ, নাইলে ফ্রেজ, নাইলে ওয়ার্ড, অথবা ওয়ার্ডের মধ্যে হয় অ্যাডজেক্টিভ দুই পাশে, নাইলে নাউন দুই পাশে। কিন্তু কনজাংশনের ক্ষেত্রে এটা হবে না। কনজাংশনের ক্ষেত্রে নাউন বা নাউন ফ্রেজের আগে বসে তার অবস্থান নির্দেশ করবে। আমরা একটু পরে উদাহরণ পাবো, বুঝবেন আপনারা। আইরিন যিনি জিজ্ঞেস করছেন, দেখেন অ্যাজ ইফ, wherever, when, whether, even if, that, because, এই উদাহরণগুলো এখনই পড়তে হবে না, এটা আপনি পরে পড়ে নিলে হবে, মানে জাস্ট বুঝার জন্য যে কনজাংশন কি, আমরা জাস্ট চেহারাটা দেখতেছি। এরপর আমরা এটাও পড়ছি যে কোনটা বাক্য, কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এতক্ষণ আপনি যে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ চিনছেন না, এটা চিনলে আপনি বাক্যও চিনবেন। হ্যাঁ, এটা একটু হলুদ হয়ে গেছে, এটারে আমার কালার চেঞ্জ করা উচিত ছিল, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, দেখা যাচ্ছে এই যে হলুদ অংশটা বোঝা যাচ্ছে, যাচ্ছে না না? এখানে ওই যে সেম উদাহরণটা, আনিসা প্রেফার্স টু রাইড বাইসাইকেল, আনিসা প্রেফার্স টু রাইড আ বাইসাইকেল, দো আর কি, এটা দো।
তাইলে এই যে এই অংশটা যদি আমি কেটে দেই, দেখেন এই যে দো এটা, তাহলে এই অংশটার নাম কি? সেন্টেন্স নাকি ক্লজ? আনিসা প্রিফার্স টু রাইড আ বাইসাইকেল। সেন্টেন্স। ঠিক একই রকম ভাবে যদি এই অংশটা কেটে দেই, এটা হচ্ছে একটা সেন্টেন্স। কিন্তু বার্টের পাশে দেখেন এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, এটা বার্ট মাঝখানে, ঠিক আছে? এই যে এটা, দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, আনিসা প্রিফার্স টু রাইড আ বাইসাইকেল। দুইটাই পূর্ণাঙ্গ সেন্টেন্স, এখানেও সেন্টেন্স, কিন্তু যেহেতু বার্ট দিয়ে যুক্ত হয়েছে এটার নাম কি? ক্লজ। কি ক্লজ? কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে জন্য কোঅর্ডিনেট ক্লজ। এবার আমরা একসাথে দেখি এতক্ষণ যা দেখলাম। এটা একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, দ্য রেড কার ড্রাইভস স্মুথলি। এবার দো দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, আনিসা প্রিফার্স টু রাইড আ বাইসাইকেল। দ্য কার দ্য রেড কার ড্রাইভস স্মুথলি বাট আনিসা প্রিফার্স টু রাইড আ বাইসাইকেল। এটা কোঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। দো আছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এটা কোঅর্ডিনেট ক্লজ মার্কার আছে, কোঅর্ডিনেট কনজাংশন, এই জন্য এটা কম্পাউন্ড সেন্টেন্স। এই কথাটা বোঝা গেছে? সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। তাহলে সেন্টেন্স মূলত 3 টাইপ: সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? A simple sentence contains a subject and a finite verb. একটা সাবজেক্ট থাকে, একটা অবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব লিডস। ফাইনাইট ভার্ব নিশ্চয়ই আপনাদেরকে এখন বুঝাইতে হবে না ফাইনাইট ভার্ব কি জিনিস, আপনারা জানেন। যারা রিটেনের ক্লাস করছেন তারাও জানেন, প্রিলি যারা রিটেন করেন না শুধু প্রিলি করছেন তারাও জানেন। আরিশা ওয়ার্কস টু অফিস, আরিশা হেঁটে অফিসে যায়। সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে প্রিন্সিপাল ক্লজ, এবং এক বা একাধিক, অ্যাটলিস্ট একটা তো থাকবেই, একাধিক কম্পাউন্ড ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। যেমন এই যে এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, অলদো আরিশা ওয়ার্কস টু অফিস, যদি আরিশা হেঁটে অফিসে যায়, she sometimes takes the bus, মাঝে মধ্যে সে বাসেও যায়। much as Tansi reads novels, he also enjoys watching movie। কেউ কি বলতে পারবেন much as মানে কি এখানে? এটার অর্থ যদিও, সেম, অলদো আর এটা একই। এটা শিখে রাখেন, তাহলে আপনি এখন ইংরেজি লেখার সময় much as ইউজ করতে পারেন অলদোর পরিবর্তে। তাহলে শুধু কি ফ্যান ভয়েস, এই যে আপনি দেখছেন যে FANVOYS, ফ্যান ভয়েস, সাথে সেমিকোলন দিয়ে যদি কোনো বাক্য যুক্ত হয় সেটা আমি কম্পাউন্ড সেন্টেন্সই বলবো। সেমিকোলন মানে ইকুয়াল টু অনেকটা এর মতো। সেমিকোলনের দুই দিকে সাধারণত সেম আইডিয়া থাকে, কাজ সাধারণত নাও থাকতে পারে। তাহলে এই যে এন্ড অথবা সেমিকোলন দুইটাই কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা ছোট একটু টেস্ট দেই, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড খালি চিহ্নিত করা, আইডেন্টিফিকেশনের প্রশ্ন আসে। আমি মিট দেখতে পারতেছি না, মিটে হয়তো কেউ কেউ আনসার দিচ্ছেন, মিলাই নিয়েন আপনারা। আমার সামনে জুমটা খোলা। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা কোন সেন্টেন্স? সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? যদি সিম্পল হয় তাহলে এস লিখবেন, কমপ্লেক্স হলে সি লিখবেন, আর কম্পাউন্ড হলে সিপি লিখবেন। এস সি সিপি। When the sun sets, the sky turns beautiful shade of orange and pink. যখন সূর্য ডুবে যায়, কেউ পারেন না এরকম আছে না? এই যে when হচ্ছে ক্লজ মার্কার, the sun sets সেটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ মার্কার যুক্ত হইছে, এই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, উভয় মিলাই একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? সিম্পল, এটা সবাই পারি আমরা। এটা বলেন তো, লস্ট ইন দ্য ওয়ার্ল্ড ক্রাফটেড বাই অথর্স, she reads books avidly. লস্ট ইন দ্য মানে কি? লস্ট মানে হারিয়ে গিয়ে, কোথায় হারিয়ে গিয়ে? ওয়ার্ল্ড, ওই জগতে। কোন জগৎ? ক্রাফটেড বাই অথর্স, অথর যেই জগৎটা তার নোভেলের মধ্যে তৈরি করছে, ওই জগতে হারিয়ে গিয়ে she reads novel avidly। অনেকেই কমপ্লেক্স লিখছেন এটারে, কিন্তু এখানে আসলে কোনো ক্লজ মার্কার আছে? প্রথমে আনসার দেন, কোন ক্লজ মার্কার আছে? নাই। একটা সাবজেক্ট আছে, আর একটা সাবজেক্ট কি আছে? নাই। দুই পাশে কি ফাইনাইট ভার্ব আছে? এই যে এই পাশে রিড আছে, দেখেন ফাইনাইট ভার্ব। দুই পাশে কি আছে? নাই। তাহলে লসটা কি? ভার্বের বি3। বি3 কি? নন ফাইনাইট। নন ফাইনাইট দেখতে কি রকম? ভার্ব প্লাস আইএনজি, ভার্বের বি3, অথবা হ্যাভি প্লাস বি3, অথবা টু প্লাস ভার্বের বি1। তাহলে এটা একটু কোনো কিছু, মানে এটা সিম্পল সেন্টেন্স।
তাহলে আপনারা ওই যে আগের ক্লাস ভালো করে করেন নাই, দেখছেন? এই যে লস্ট ইন দা মানে হারিয়ে গিয়ে, বা এ বিভক্তি অথরের মানে জগতে হারিয়ে গিয়ে সে বইটা পড়ছে অ্যাভিডলি, এ বিভক্তি যখন থাকবে তখন দেখবেন যে এটা সিম্পল, মানে এটা ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এটা কোন সেন্টেন্স? বিকজ শি হ্যাড প্র্যাকটিস ফর আওয়ার্স শি পারফর্ম পারফেক্টলি অন এ স্টেজ। লোকজন সিপি মানে হচ্ছে যে কম্পাউন্ড, আপনি কম্পাউন্ড কেন বলতেছেন? কমপ্লেক্স সেন্টেন্স। সিপি বললেন না, সিপি বললে কমপ্লেক্স কম্পাউন্ড বুঝবো। এটা বলেন হি প্লেজ গিটার, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? সিম্পল, সবাই পারছেন, ভেরি গুড। এটা পারলে আপনার পড়া শেষ। ইন হিজ অবসর সময়, স্পেয়ার টাইম, হি এনজয়স পিকিং আপ গিটার, strumming chords, plucking strings, and lost in the rhythm and melody. এই lost in the rhythm and melody এটা হচ্ছে যে past participle, যে হারিয়ে গিয়ে rhythm and melody। এটা সিম্পল। দেখেন in his spare time, কখন সময় যাচ্ছে, একটা প্রিপজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। he enjoys picking up guitar, এটা ফুল সেন্টেন্স। আর স্ট্রামিং মানে ভার্ব প্লাস আইএনজি, স্ট্রামিং কর্ডস, প্লাকিং স্ট্রিংস, স্ট্রিং রে প্লাক করে, এটাও ভার্ব প্লাস আইএনজি, নন ফাইনাইট। এটা ভার্বের ফ্রি, নন ফাইনাইট, আলাদা কোনো সাবজেক্ট নাই, একটাই সাবজেক্ট হি, একটাই ফাইনাইট ভার্ব এনজয়স। এটা বার্ট আছে, দেখেন কি হবে, সিম্পল, কমপ্লেক্স নাকি সিপি কম্পাউন্ড? কম্পাউন্ড, ভেরি গুড। পরেরটা, ভেরি গুড, কম্পাউন্ড। পরেরটা কিছু নাই, হি ইউজ টু পেইন্ট বিউটিফুল ল্যান্ডস্কেপ ইন হিজ সফোমোরিক ইয়ার্স, ইউনিভার্সিটি ইয়ার্স এর। এটা অলদো আছে, অলদো আছে মানে সি, কমপ্লেক্স। পরেরটা কমপ্লেক্স। এবার আনসার করেন, এবার আপনি দেখেন বিসিএসসি কেমনে আসে প্রশ্ন। বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স, কোনটা সিম্পল সেন্টেন্স? অনেকে বলতেছেন এ, কারণ আমি জানি অনেকে এ দিবেন, কিন্তু এ হবে না। তারপর আর ডি, অনেকে ডি বলতেছেন, অনেকে আবার সিও বলছেন। সি কি কোনদিন সিম্পল সেন্টেন্স হবে? এই যে ফ্যান বয়েজ এর মধ্যে আছে না, ফ্যান বয়েজ, এফ এ এন ভি ও ওয়াই এস, এই যে অর, তাহলে এটা তো কম্পাউন্ড, এটা প্রথমেই বাদ। আবার এখানে কি আছে, এই যে দ্যাট আছে, দ্যাট সাইন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, তাহলে এটা বাদ। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক একইভাবে দেখেন দ্যাট গ্লিটার্স, দ্যাট সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এটা ভার্ব, দ্যাট গ্লিটার্স। আর এটা প্রিন্সিপাল ক্লজ কই, অল ইজ নট গোল্ড, সবকিছু শোনা না, যা জলে, মানে যা চকচক করে। তাহলে আনসার কোনটা হবে? সাবধান, 46তম বিসিএস এ আসছে। দেখেন আই স এ ওল্ড ম্যান, দেখেন ওল্ড ম্যান সেন্টেন্স শেষ, আর ওয়াকিং তো ভার্ব প্লাস আইএনজি। বুঝা গেছে? কারো কোনো এখন সন্দেহ আছে এটা যে সিম্পল? আনসার ডি হবে যে। ভেরি গুড। এবার একটু এতক্ষণ যে আপনাদেরকে যা যা বলছি এটাই পরীক্ষা আসছে, দেখেন 41তম বিসিএস দুইটা সেন্টেন্সে যুক্ত করছে কিনা দেখেন। আই হেল্প ইউ, ইউ অবে মি, প্রোভাইডেড কি মানে ইফ, ইফ কি করছে, দুইটা সেন্টেন্সে যুক্ত করছে না। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এন্ড কি, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কিন্তু কনজাংশন, কারণ দুইটা সেন্টেন্সে সে যুক্ত করছে, ঠিক আছে? এই যে কনজাংশন এভাবে আসে। এই যে এতক্ষণ আমি আপনাদের যতগুলা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার করলাম, ফ্যান বয়েজ দিলাম, তারপরে হচ্ছে যে আপনাকে আলাদা করে ওই যে কনজাংশনাল ফ্রেজ দেখাইলাম, এগুলা সবই যদি সেন্টেন্সে যুক্ত করে তখন এটা কনজাংশন হবে, এবং পরীক্ষায় এটাই আসবে প্রশ্ন। এটার সাথে আপনি একই ওয়ার্ড ধরেন বাট, বাটটা আপনি নাউন হিসেবে ইউজ করা যায়, কিন্তু কিভাবে ইউজ হয় সেটা আমরা একটা শীট দিব, ওই শীটের মধ্যে আনসার সদে আছে। হ্যাঁ, এটা কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ সেন্টেন্স হিসেবে কমপ্লেক্স সেন্টেন্স। সুলতানা, মালিহা সুলতানা, হ্যাঁ এই তো স্নিগ্ধা পারছে, স্নিগ্ধা দাস, ভেরি গুড। ওয়াক ফাস্ট লেস্ট নইলে ইউ শুড মিস দ্য ট্রেন, এটা কোন সেন্টেন্স? কেন কমপ্লেক্স বলেন তো? লেস্ট কি,
ফর দ্য ফিয়ার দ্যাট, এই ভয়ে যে, মানে পাছেও, এগুলা বলতে বুঝাই আমরা। একটু আগে আমরা দেখাইছি এলস এন্ড অর এলস, কোথায় ছিল এটা? 40তম বিসিএস। উই মাস্ট নট বি লেট, উই উইল মিস দ্য ট্রেন। মনে আছে ফ্যান ভয়েসের ভিতরে ছিল না এটা? ফ্যান ভয়েস, ওই অর এলস, এলস মনে আছে? এই ভেরি গুড, কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন এই যে আমরা যা পড়াইছি বিসিএস মোটামুটি এটার মধ্যে কমন পড়বে। এখন আপনাদের এই আইডিয়াটা আগেও পড়ছেন, আজকেও আমি হালকা একটু টাচ দিছি। ফ্রেজ, ক্লজ এন্ড সেন্টেন্স, এই আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে সবার? ভেরি গুড। এবার আসেন আমরা দেখবো যে এই ইয়াগুলা দিয়া কেমনে বাক্য গঠন হয়। আপনাদের কোনো অনুবাদ করতে হবে না, খালি দেখে যাবেন, খালি দেখবেন। এই সেন্টেন্সটা দেখেন, যদিও কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত, তারপরেও সবাই এতে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা, প্রস্তাব দিচ্ছে। এই সেন্টেন্সটা দেখেন, যদিও কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত, তারপরে এটা, এই ক্ষেত্রে আমরা অনুবাদ করি দো অথবা অলদো দিয়ে। দো দ্য কোম্পানিজ ফিউচার ইজ আনস্টেবল, এভরিবডি ইজ অফারিং টু ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট। একটা জিনিস দেখলেন। এখন আমাদের যে জিনিসটা দিয়ে পরীক্ষায় আসে প্রশ্ন, সেটা দেখবো। রিসেন্ট টাইমে প্রশ্ন আসছে একবার 48তম বিসিএস। অলদো যদি হয়, ডিসপাইট হয়, সেন্টেন্সের স্ট্রাকচার ইয়া, এটা সিম্পল সেন্টেন্সে বসে আর এটা কমপ্লেক্স সেন্টেন্সে বসে। এখন আমারে বলেন, we stayed up late, we were tired, এখানে ডিসপাইট বসবে না অলদো বসবে? অলদো বসবে। কেন অলদো বসবে? কারণ এই যে এই পাশে একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স, দুইটারে যুক্ত করবে অলদো কনজাংশন। কিন্তু যদি এই পাশে কি থাকতো, এই যে ইয়া উই ওয়ার টায়ার্ড, তাতে কি থাকতো? একটা ফ্রেজ থাকতো, তখন এটা ডিসপাইট হতো, কারণ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে অলওয়েজ ফ্রেজ বসে এগুলার পরে। অলদো এর পরে ক্লজ, ডিসপাইট এর পরে ফ্রেজ, মনে থাকবে? এবার বলেন তাহলে এখানে কি বসবে, অলদো নাকি ডিসপাইট? ডিসপাইট, কারণ দেখেন এখানে কোনো সাবজেক্ট এন্ড ভার্ব নাই, এটা ফ্রেজ। এখন দেখেন তো, বিকজ বসবে নাকি বিকজ অফ বসবে? বিকজ অফ। বিকজ অফ কেন বসবে, নাকি বিকজ বসবে? অনেকে বিকজ অফ লিখছেন, কেন লিখছেন? বিকজ অফ মানে প্রিপোজিশন, প্রিপোজিশন বিকজ অফ, এই বিকজ অফ এর পরে অলওয়েজ ফ্রেজ বসে, আর বিকজ এর পরে পুরো সেন্টেন্স, দো অলদো আর ডিসপাইট এর মতো। তাহলে এখানে কি বসবে, বিকজ না বিকজ অফ? আগেরটা বিকজ, কারণ পুরো সেন্টেন্স আছে, কনজাংশন, বিকজ অফ দ্য হট ওয়েদার। তাহলে বিকজ এর পরে কি বসবে, একটা পুরো সেন্টেন্স, আর বিকজ অফ এর পরে শুধু একটা ফ্রেজ। একটু আগে আমরা ফ্রেজ পড়ছি না, এই থ্রিলিং এক্সপেরিয়েন্স, দ্য রেড কার, দ্য হট ওয়েদার এন্ড স্মাইলিং ফেস, শুধুমাত্র ফ্রেজ, কোনো সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে না। ডিউরিং বসবে নাকি ওয়াইল বসবে? ডিউরিং, কারণ ডিউরিং এর পরে ফ্রেজ, আর ওয়াইল এর পরে ক্লজ। নর্মালি কন্টিনিউয়াস সেন্টেন্স বসে আর কি, কন্টিনিউয়াস টেন্সে। এখানে বসে, বলেন তো কোনটা বসবে, সো অ্যান্ড বাট? মানে আমি থাকতে চাই, কিন্তু আমার কি ধরতে হবে, বাস ধরতে হবে, বার্ড বসবে। এটাও আসতে পারে আপনার, কোনটা বসবে? His tea was too hot, he put some cold milk in it. So very good, সবাই পারতেছেন। এখন দুই পাশে কি আছে, শর্ত বুঝাচ্ছে, এই জন্য শর্ত বুঝাচ্ছে, এই জন্য এটা হবে অলদো। যদিও আমাদের একটা এমব্রেলা ছিল, উই গট এক্সট্রিমলি ওয়েট, উল্টাটা। কারণ অলদো এর কাজ হচ্ছে যে কন্ট্রাস্ট, বিকজ কিন্তু কন্ট্রাস্ট বুঝায় না। বিকজ কি বুঝায়, কারণ এবং ইফেক্ট, ফলাফল। এক পাশে কারণ, এক পাশে ফলাফল, বা এক পাশে ইফেক্ট, এক পাশে কারণ। আর অলদো হচ্ছে শর্ত। উই ক্যান গো টু দ্য পুল, অথবা উই ক্যান গো হর্স রাইডিং, হুইচ এভার ইউ প্রেফার। অর, প্রকল্পের প্রচুর টাকা খরচ করা হয়েছিল, কিন্তু ফলাফল ছিল হতাশাব্যঞ্জক, কিন্তু আছে। এসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি, বাট। খালি দেখে যান, প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল, তবুও ফলাফল হতাশাব্যঞ্জক, কি হবে বলেন তো? তবুও জায়গায় কি দিয়ে অনুবাদ করব? although a great deal of amount of money was spent, although দিয়ে করব। এবার আছে তথাপিও, কি দিয়ে অনুবাদ করব? দুই ভাবে করা যায়, although না কিন্তু, এই যে ভুল করতেছেন, however অথবা yet দিয়ে, তথাপিও। এখন যদি however হয়,
a lot of money was spent on the project. The result was disappointing. যখন however দিয়ে করবেন এবং একই সেন্টেন্স রাখতে চান তখন এখানে সেমিকোলন দিবেন, however পরে কমা। কিন্তু যদি ইয়েট দিয়ে করেন, ইয়েটের আগে মানে ফ্যান বয়েজ যদি থাকে এগুলোর আগে শুধু কমা। কিন্তু অন্য লিঙ্কার্স যদি আপনি ইউজ করেন, নেভারদালেস, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, এগুলোর ক্ষেত্রে আগে সেমিকোলন পরে কমা। অলদো ইয়েট একটু তো ডিফারেন্স আছে, অলদো আর ইয়েট তো একই না। স্টিল ইউজ করতে পারবেন, স্টিল ইউজ করলে আগে সেমিকোলন পরে কমা, বুঝছেন? জাকারিয়া, প্রকল্পের প্রচুর অর্থায়ন সত্ত্বেও ফলাফল হতাশাব্যঞ্জক। কি ইউজ করব? ছোট জিনিস, মানে পুরা সেন্টেন্স না, শুধু ফ্রেজ। ফ্রেজ হলে কি ইউজ করব? অলদো নাকি ডেসপাইট, ইন স্পাইট অফ। প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল বলে নাই, প্রকল্পের প্রচুর অর্থায়ন সত্ত্বেও, পুরা সেন্টেন্স না। তাহলে কি ইউজ করব? ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। ইন স্পাইট অফ স্পেন্ডিং হিউজ অ্যামাউন্ট অফ মানি, in spite of spending huge amount of money on the project, the result was disappointing. In spite of আলাদা, একসাথে না। ডিসপাইট এর পরে কিন্তু অব হয় না, অনেকে ভুলে অব দিয়ে দিবেন, অব না। এবার বলেন তো কি হবে? যেহেতু প্রকল্পের প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল, ফল ছিল হতাশাব্যঞ্জক। যেহেতু মানে কি 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 হইতে পারে? সিন্স হইতে পারে, অ্যাজ হইতে পারে, বিকজ হইতে পারে, বিকজ হইতে পারে, অ্যাজ হইতে পারে, সিন্স হইতে পারে। As huge amount of money was spent on the project, the result was satisfactory. প্রকল্পের প্রচুর টাকা খরচ করা হয়েছিল, ফলে কাজেই কি হবে? লিঙ্কার্স কনজাংশন কি হবে? সো হইতে পারে। সো যদি না হয়, সো হইলে তো আপনি একটা কমা দিলে হইছে, কিন্তু সো যদি আপনি যদি অ্যাজ এ রেজাল্ট দেন তাহলে আগে সেমিকোলন দিতে হবে, আগে সেমিকোলন পরে কমা। এই যে এরকম সো দিলে তো হয়ে গেল, কিন্তু যদি অ্যাজ এ রেজাল্ট দেন তাহলে এখানে দিতে হবে সেমিকোলন, এরপরে আপনি দেয়ার করে দিতে পারেন কমা, অথবা অ্যাজ রেজাল্ট দিতে পারেন, বুঝছেন? সেমিকোলন কমা। এই কানেক্টরস গুলোর ক্ষেত্রে বা লিঙ্কার্স গুলোর ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট, হাউএভার, নেভারদালেস, আমি একটা লিস্ট দিয়ে দিব আপনাদেরকে, দেখলে বুঝবেন। ফলাফল ছিল হতাশাব্যঞ্জক কারণ প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল। কারণ কারণ হয়ে কি বসা যায়? অ্যাজ, সিন্স, বিকজ, যে কোনো একটা বসাইতে পারবেন। অ্যাজ, সিন্স অথবা বিকজ, বিকজ, অ্যাজ অথবা সিন্স। দেখেন নেভারদালেস, যদি আপনি আলাদা করতে চান সেন্টেন্স তাহলে তো আপনি এখানে ফুল স্টপ দিয়ে এন বড় হাতের লিখবেন, আর যদি আলাদা না করতে চান এখানে সেমিকোলন দিয়ে এন ছোট হাতের করে দিবেন। It was a cold winter afternoon and the sky threatened rain. Nevertheless, we decided to go for a walk. এখানে আমরা একই সাথে প্রথমে একটা সেন্টেন্স দিলাম, এই যে প্রথমে লিঙ্কার দিলাম, এখানে অনেক কিছু আছে, এই সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, আবার দ্য নেভারদালেস দিয়ে আলাদা ইয়া করা। যাই হোক, নেভারদালেস আপনি চাইলে সেমিকোলন কমা অথবা পুরা নতুন করে শুরু করতে চাইলে বড় হাতের এন বা ক্যাপিটাল দিয়ে শুরু করবেন। এবার আমরা দেখেন বিসিএস এর একটা কোশ্চেন দেখি এই টাইপের, এই যে 48তম বিসিএস এ আসছে, দেখছেন? এটা আগেও আসছিল, কিন্তু আগে এটা আনসার ছিল না। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু অর ডাই? কম্পাউন্ড, সোজা। কেন ফ্যান বয়েজের মধ্যে আছে মনে থাকবে? এই যে অর। এবার এতক্ষণ আমি যে গুণগান গাইলাম এটা সবার পারার কথা, 48তম বিসিএস। বলেন, শি সাকসিডেড গ্যাপ হার গুড ওয়ার্ক, এটা কি বিকজ নাকি বিকজ অফ? সিন্স নাকি অ্যাজ? যদি সিন্স বিকজ অ্যাজ হয় তাহলে এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্স হওয়ার কথা না, ফুল সেন্টেন্স। শুধুমাত্র বিকজ অফ এ ফুল সেন্টেন্স হবে না, এতক্ষণ করাইছি না এটা। 37তম বিসিএস, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, সো মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা। এবার আসছেন, একজন জিজ্ঞেস করছিলেন যে এবারে কিভাবে বুঝবেন, বাট তো অনেক কিছু হিসেবে ইউজ হয়। আমি শিটে দিয়ে দিব, শিটের মধ্যে আছে। হি কুড নট উইন বাট লার্নড আ লট। দেখেন, হি কুড নট উইন একটা ভার্ব,
এরপরে আরেকটা ভার্ব দেখেন, দুইটাতে যুক্ত করছে। এখন এটা কি হবে? অ্যাডভার্ব হবে, ভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, না কনজাংশন হবে? বুঝাই যাচ্ছে। কিন্তু যদি এরকম বলতাম দেখেন বাট ফর, আচ্ছা তাহলে এটা কঠিন হয়ে যাবে, দরকার নেই এখন। এরকম একটা লিস্ট আমি আপনাদেরকে বাসায় দেখার জন্য দিয়ে দিছি, দেখেন সেখানে আপনি দেখবেন যে এই যে ইয়েট ফ্যান ভয়েসের মধ্যে আছে এই জন্য কমা বসছে, স্টিল নাই এই জন্য সেমিকোলন কমা, নেভার সেমিকোলন কমা, আর ইন স্পাইট অফ ডিসপাইট ইভেন দো এটা তো জানেনই আপনারা। ঠিক একই রকমের কন্ট্রাস্টেড অনেকগুলো ইয়ে দিছি বাসায় পড়ার জন্য, এগুলো বাসায় দেখবেন। এই যে দেখেন বার্ডস ফ্যান ভয়েসের মধ্যে আছে শুধু কমা, আদারওয়াইজ সেমিকোলন কমা, however সেমিকোলন কমা, কনভার্সলি সেমিকোলন কমা, এট দ্য সেন্টার সেমিকোলন কমা। এগুলো আপনারা বাসায় দেখবেন, এই লিস্টটা বাসায় দেখার জন্য দিছি। দেখেন দেয়ার ফর সেমিকোলন কমা একটু আগে দেখছেন, তারপরে সো এটা ফ্যান ভয়েসের মধ্যে আছে, আর এটা নাই এই জন্য বিকজ নর্মাল যেভাবে আছে সেভাবে। অ্যাজ এ রেজাল্ট একই। এই লিস্টটা একটু বাসায় দেখতে হবে। এবার আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় অংশে ঢুকবো, সেন্টেন্স কনজাংশন এখানে শেষ। আমরা প্রথমেই বলছি আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে যে মিনিং অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, আর স্ট্রাকচার অনুযায়ী 3 প্রকার। এই অংশের যে ট্রান্সফরমেশন এটা পরীক্ষা আসে না বললেই চলে, গত কয়েক বিসিএস আসে নাই। এটা পার্ট 2 হিসেবে আপনাদেরকে বাসা করতে দেওয়া হয়েছে, এবং মিনিমাম 60 থেকে 70টা স্লাইড আছে, যেটা আপনি ওইটার স্লাইড দেখলে আপনি পেরে যাবেন, এবং এটা ছোটবেলা থেকে করে আসতেছেন। এটাও পারবেন, স্টিল আমি এটা করাবো ক্লাসে, কারণ এখানে কিছু জটিলতা আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পার্ট 1, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমি এখন 3 মিনিটের একটা বিরতিতে যাব, 3 মিনিট, 3 মিনিটস ব্রেক। এই ব্রেকের মধ্যে আপনারা এই কথাটা একবার মন প্রাণ দিয়ে মুখস্থ করে ফেলেন, যে কোনো সেন্টেন্সকে সেটা কমপ্লেক্স হোক আর কম্পাউন্ড হোক, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, এটা সিম্পল করার একটা এক লাইনের সূত্র হচ্ছে এক লাইন। কোনো প্লাস মাইনাস দিয়ে আমরা শিখবো না, এটা খেয়াল রাখেন। কোনো প্লাস মাইনাস নাই, রুল টুল ভুলে যান, শুধু একটা এক লাইন মনে রাখবো আমরা, সেটা কি? ক্লজ মার্কার বাদ। ক্লজ মার্কার কি শিখছেন? ওই যে অলদো, দো, ওয়েন, এগুলো ক্লজ মার্কার ছিল না? ক্লজ মার্কার বাদ, এবং যে ক্লজ মার্কার বাদ দেওয়ার পরে যে ফাইনাইট ভার্বটা আছে এটা নন ফাইনাইট করে ফেলা, বাস সিম্পল হয়ে যাবে। এন্ড অর ভার্ব থাকলে সেগুলো বাদ যাবে, দো অলদো থাকলে বাদ যাবে, যা সিম্পল একটা বসবে, সিম্পলের রেসপাইট টেসপাইট আছে অনেক কিছু। বাস এই এক লাইনের সূত্র মনে রাখেন, এক লাইনের সূত্র মনে রাখেন, এবং এটার দিকে তাকায় থাকেন 3 মিনিট। 3 মিনিট পরে আবার শুরু করব। আমাদের ইয়ার কি অবস্থা? এই যে মিটটা কি কোনো আশা দিচ্ছে? মিটে অনেকজন, মিটটা আমার সামনে খোলা থাকলে 2টা মোবাইল লাগবে, কিন্তু মিটে দেখি অনেকে আনসার করছেন, থ্যাংক ইউ মিটে যারা আনসার করছেন। আসেন সবাইকে আবার স্বাগত। এবার এই যে আমি যে বললাম আপনাদেরকে, এই যে আপনারা একটা সিম্পল জিনিস বুঝেন এখন, সেটা হইল ধরেন যদি সেন্টেন্স কমপ্লেক্স হয় অথবা কম্পাউন্ড হয়, কম্পাউন্ড হইলেও সেখানে কি থাকবে? ক্লজ থাকবে, ঠিক না? কোঅর্ডিনেট ক্লজ। আর কমপ্লেক্স হইলে সেখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আপনার কাজ হচ্ছে ওই যে কোঅর্ডিনেট ক্লজ যেটা, সেটাকে ফ্রেজ বানাই ফেলা, সিম্পল করতে গেলে। মানে এই জন্য আমি ফ্রেজটা তখন পড়াইছি, ক্লজ থেকে ফ্রেজ, এবং সাবঅর্ডিনেট ক্লজ যেটা সেটারে ফ্রেজ বানাই ফেলা। তো ফ্রেজ হইলে তো এটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব চলে যাবে, তাহলে এটা সিম্পল হয়ে যাবে। সিম্পল কথা এটা। একবার এই কথাটা বুঝলে আপনি মানে কোনো রুল টুল মুখস্থ করা ছাড়া নিজের আইডিয়া দিয়েও পারবেন। কি বলছি আবার শুনেন, যে কোনো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে গেলে ক্লজকে ফ্রেজ করে ফেলতে হবে। ক্লজকে কেমনে ফ্রেজ করে? ক্লজ মার্কার সাধারণত বাদ যায়, মাঝে মধ্যে থাকতে পারে, মানে তখন অন্য মামলা, সেটাকে ভার্বলেস ক্লজ বলে, ভার্বলেস ক্লজ, সেটা অন্য মামলা। কিন্তু ক্লজ মার্কার বাদ দিয়ে নন ফাইনাইট করে ফেলা, ক্লজ মার্কার বাদ দিয়ে নন ফাইনাইট করা মানে ফ্রেজ বানাই ফেলা। যেমন কয়েকটা উদাহরণ আমরা দেখি। এটা আমরা রিডিউসিং অ্যাডজেক্টিভ ক্লজও বলতে পারি। যে অ্যাডজেক্টিভ ক্লজ যদি আপনি না বুঝেন কোনো অসুবিধা নাই, যদি অ্যাডজেক্টিভ ক্লজ বুঝার কথা দিন, মানে কোনো সাবজেক্ট সম্পর্কে বা নাউন প্রোনাউন সম্পর্কে যে ক্লজ তথ্য দেয় অতিরিক্ত, তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এটা আপনারা নিশ্চয়ই পড়ছেন প্রথম 2-3 ক্লাস পরে।
এখানে দেখেন পিপল হু আর লিভিং ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো এ স্টোন, এটা যে কমপ্লেক্স সেন্টেন্স, কারো কোনো সন্দেহ আছে? নাই। তাহলে দেখেন আমি একটু আগে কি বলছি, হু বাদ যাবে, ক্লজ মার্কার সিম্পল করতে গেলে, আর হচ্ছে ফাইনাইট বার, আর বাদ যাবে, আর ভার্ব প্লাস আইএনজি তো নন ফাইনাইট, ওই যে নন ফাইনাইট মানে পার্টিসিপল, বাস। তাহলে এই দুইটা বাদ গেলে এটা সিম্পল হয়ে যাবে। দেখেন এই দুইটা বাদ দিয়ে দিছি, পিপল লিভিং ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোন। এখন এই লিভিং ইন গ্লাস হাউসেস হয়ে গেছে ফ্রেজ, মানে ক্লজ টু ফ্রেজ হইলেই এটা সিম্পল হয়ে যাবে। এই কথাটা বুঝছেন সবাই? ক্লিয়ার? যারা মিটে আছেন তারাও কি ক্লিয়ার? মিটের আলাদা আনসার দেন তো, আপনাদের আনসার একটু দেখি। ভেরি গুড, মিট আলাদা ঠিক আছে, অনেক ভালো আনসার দিচ্ছে, মানে যেটা দিচ্ছেন শুদ্ধ হইতেছে, বেশি আনসার দেন নাই। এবার দেখেন ভি থ্রি দিয়ে নন ফাইন্ড করতে পারবেন, ধৈর্য ধরেন দেখবেন পাবেন। এটাও কি পিপল হু লিভ ইন গ্লাস হাউসেস, তাহলে এখানে তো লিভিং ডিরেক্ট করা নাই, তাহলে আপনারা করতে হবে পিপল হু বাদ লিভরে কি করে ফেলতে হবে, লিভিং। এই সেম জিনিস। পরেরটা যান। এবার একজন জিজ্ঞেস করছে একটু আগে যে কামরুজ্জামান, তার নাম ডাবল কামরুজ্জামান, জিজ্ঞেস করছে বি থ্রি দিয়ে নন ফাইন্ড করা যাবে না? এই যাবে, এই যে দেখেন করবেন। And the research report which was presented in the last seminar has excellent findings. কি করবেন বলেন, ডাবল কামরুজ্জামান বলেন। হুইচ বাদ, ক্লজ মার্কার, ওয়াজ ফাইনাইট বার বাদ। এবার হয়ে গেছে দ্য রিসার্চ রিপোর্ট প্রেজেন্টেড ইন দ্য লাস্ট সেমিনার, যে রিপোর্টটা লাস্ট সেমিনারে প্রেজেন্ট করা হয়েছে হ্যাজ এক্সিলেন্ট ফাইন্ডিংস। দেখছেন সিম্পল হয়ে গেছে। কিন্তু খেয়াল করেন এই যে এখন যদি আপনারা একই সেন্টেন্স কমপ্লেক্স করতে দেয়, আপনার টার্গেট করতে হবে এই যে নন ফাইনাইটটারে। এটা মনে রাখেন, এই নন ফাইনাইট যে লিভিং নন ফাইনাইট, এই নন ফাইনাইটের টার্গেট করতে হয়, এটারই আবার পুরো সেন্টেন্স বানাইতে হয়, উল্টা কাজটা করতে হয় আর কি। সেটা আমরা পরে বুঝবো, পরে দেখবো, আগে এটা বুঝে নি। বলেন এটা সিম্পল হবে কেমনে? এই দুইটা বাদ। দ্য ম্যান রেসপন্সিবল সেইড, অনেকে দ্য রেসপন্সিবল ম্যান দিবেন, দরকার নাই, দ্য ম্যান রেসপন্সিবল দিলে হবে। জানি আমি দিবেন কুমুদিনী মেডিকেল কলেজ, দ্য ম্যান রেসপন্সিবল সেইড দিলে হবে, কোনো সমস্যা নেই। এটা হুইচ ইজ বাদ, তাহলে হুইচ ইজ যদি বাদ দেন তাহলে ঘটনা কি হবে, এই যে এই অংশটা হার নেমের অতিরিক্ত পরিচয় লুই আন, এখানে the books that are on the table belongs to ঐশী, কি হবে that বাদ, তাহলে the book on the table belongs to ঐশী। বুঝা যাচ্ছে এখন কি সুন্দর সিম্পল হয়ে যাইতেছে। এটা কি হবে, দুইটাই সেন্টেন্স, the windows which overlooks the garden অথবা which overlooked the garden, যেই টেন্সই হোক কোনো সমস্যা নাই। কি করতে হবে, which বাদ আর এটারে নন ফাইনাইট করতে হবে, ওভারলুকিং আইএনজি। মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি একই হয়, দেখেন দুইটা সাবজেক্ট একই, তখন ইয়া করা সোজা। কিন্তু সাবজেক্ট যদি একই না হয় তাহলে কিন্তু রেখে দিতে হয়, মানে দুই পাশের সাবজেক্ট রেখেও করা যায়। মানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব এটা ফ্রেজ করতে গেলে আপনি সাবজেক্ট রেখেও ফ্রেজ করতে পারবেন, সেটা পরে, আগে একই না হইলে তখন দেখব। আগে দেখেন দুইটারই সাবজেক্ট একই না, আফটার দে স্যাং টু সংস দে ডিড এ ডান্স, তাহলে আফটারের পরে আমরা জানি এমনিতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে দুইটা সাবজেক্ট একই না, একটা কমন, মানে একটা কাটা, কোনটারে কমন নিবেন কোনটা ফালাই দিবেন, ওই যেটার সাথে ক্লজ মার্কার আছে দেখেন আফটার ওইটা। তাহলে স্যাং কি হয়ে যাবে, নন ফাইনাইট, নন ফাইনাইট কেমনে হয়, সিঙ্গিং। বুঝা গেছে? আপনার সিঙ্গিং টু সংস দে ডিড এ ডান্স। ক্লিয়ার সবাই? মিট আলাদা বুঝতে, মিট কই, মিট, হ্যাঁ মিট বুঝা আছে, ওরা আনসার দিচ্ছে, ভেরি গুড। তাহলে আনসার হচ্ছে এটা। পরে যান আবার ডাবল কামরুজ্জামান এবার বলেন, এই যে এটা once he had been challenged to play cards no Najmul would not stop practicing। একটু আগে বলছি না একজন জিজ্ঞেস আফটার বাদ যায় নাই কেন, আফটার বাদ না দিলে হবে, কিন্তু আপনি যদি দিতে চান বাদ তাহলে দিতে পারবেন, তাও সেন্টেন্স হবে সিঙ্গিং টু সংস দে ডিড এ ডান্স। আফটার বাদ দিলে যে সেন্টেন্স হবে না তা না, কিন্তু এটা আফটার রেখে দিতে পারবেন, অসুবিধা নাই। জেনারেল নিয়ম হচ্ছে যে এটা বাদ দিয়ে দিতে হয়, কিন্তু কোথাও কোথাও আমরা দেখবেন যে যখন সাবজেক্ট একই থাকবে না তখনও বাদ দিব না, মানে ক্লজ মার্কারটা রেখে দিব, রেখে
ওইটারে নন ফাইনাইট করে ফেলবো অথবা ভার্ব উড়াই ফেলবো, এরকম ঘটনা ঘটবে। তাহলে ওয়ান্স হি হ্যাড বিন চ্যালেঞ্জড টু প্লে কার্ডস নজরুল উড নট স্টপ প্র্যাকটিসিং, এই অংশ নিয়ে আমাদের কোনো কথা নাই, যেখানে ক্লজ মার্কার আছে এখানে কথা। ওয়ান্স হি হ্যাড বিন চ্যালেঞ্জড, তাহলে এই যে হি সাবজেক্ট বাদ, হ্যাড বিন বাদ, হ্যাড বিন বাদ যাবে নাকি? এটা আফটার দিলে পার্টিসিপল হয়ে যাবে। হ্যাঁ পার্টিসিপল হবে, অসুবিধা নাই, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু ওই যে ধরেন পার্টিসিপল দিল সিঙ্গিং টু সং, মানে কি গান গেয়ে তো সেটা শুরু করছে, ওই একই সেন্সই বুঝায়, কিন্তু আফটার রাখবেন। তাহলে যখন আমি ওয়ান্স হি হ্যাড বিন বাদ দিয়ে দিব, তখন ওয়ান্স চ্যালেঞ্জ টু প্লে কার্ডস, ওয়ান্স চ্যালেঞ্জ মানে কি কেউ না কেউ তাদেরকে চ্যালেঞ্জ করছে, প্যাসিভ সেন্স, ওই যে বি থ্রি দিয়ে নন ফাইনাইট। আবার একজন দিছে যে ওয়ান্স বিং চ্যালেঞ্জ টু প্লে, বিং না দিলেও চলবে, সমস্যা নেই, বিং চ্যালেঞ্জ দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই। এবার দেখেন দুইটারই সাবজেক্ট একই, আনটিল দেওয়া হয়েছে, আনটিল রেখে দিতে হবে। উই ওয়ার্ক অন দ্য প্রজেক্ট আনটিল উই ফিনিশড ইট, তাহলে উই বাদ ফিনিশড ইট, আনটিল ফিনিশড ইট হয় না, এই জন্য কি হবে ফিনিশিং ইট, আইএনজি করে ফেলতে হবে, কারণ আনটিলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আনটিল কি প্রিপজিশন, এখন প্রিপজিশন হয়ে গেছে, এর আগে ছিল কনজাংশন, এই যে এখানে কনজাংশন ছিল। এটা আপনি সেন্স দিয়ে বুঝবেন যে কখন বি থ্রি কখন আইএনজি। আনটিল ফিনিশড ইট এটা সেন্টেন্স মিনিংই হয় না, দেখলেই বুঝবেন। আবার প্যাসিভ সেন্সের সময় বি থ্রি হবে, তখন জীবনও কি হবে না, ভার্ব প্লাস আইএনজি হবে না প্যাসিভ হইলে, সেন্সটা যদি প্যাসিভ হয়। এখানে দেখেন আপনার ইয়াল রেখে দিতে হবে, মানে যেমন এই যে হোয়াইল আছে, এটা রেখে দিয়ে আপনি করতে পারবেন, কারণ নাইলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। While Arisha was in London, she wrote to me daily. আরিশা যখন লন্ডনে ছিল সে আমার কাছে প্রতিদিন লিখতো। তাহলে while Arisha was in London, তাহলে আরিশা সাবজেক্ট বাদ, ফাইনাইট ভার্ব বাদ, while in London। while লিভিং লাগবে না, এখন লিভিং কোত্থেকে আনছেন, লিভিং তো নাই এখানে, নতুন ওয়ার্ড আমদানি করা যাবে না, while in London দিলে হয়ে যাবে। এই যে while in London এটারে বলে, এটা এক ধরনের ক্লজ, এটারে বলে ভার্বলেস ক্লজ, মানে এখানে আপনি ক্লজ রেখে দিলেন। কেন এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন, আপনি তো বলছেন যে এই যে এটারে ফ্রেজ করে ফেললে হবে, যদি ফ্রেজ না করেন ক্লজ রেখে দিবেন, ক্লজ রাখলে ক্লজ মার্কারও থাকবে, কিন্তু সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে না। আর এখানে যে শি আছে না, দিচ্ছেন শি, শি দিলে তো আর আমি বুঝতেছি না শিটা কে, এখানে ছিল আরিশা, আরিশা এখানে নিয়ে আসতে হবে। একজন জিজ্ঞেস করছে অ্যাসিস মানে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট, আইসি মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এসি মানে সাবঅর্ডিনেট ক্লজ, এই যে এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন অনেকের কনফিউজ হইতে পারেন, এটা আপনি তো বলছেন যে ক্লজ মার্কার বাদ যাবে, যদি ক্লজ মার্কার তখনই বাদ যাবে যখন আমি এটারে ফ্রেজ বানাই ফেলবো, ফ্রেজ, বুঝছেন? কিন্তু এখানে আমি একটা ফ্রেজ বানাই নাই, এটারে ক্লজই রেখে দিছি, এটারে কি বলে ভার্বলেস ক্লজ, মানে ক্লজ কিন্তু ভার্বলেস ক্লজ। এই জন্য আরিশা বাদ, ওয়াজ বাদ, হোয়াইল ইন লন্ডন। এখন ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্যটা কি? ভার্বলেস ক্লজের মধ্যে, ক্লজ এন্ড ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে, ভার্বলেস ক্লজের মধ্যে ভার্বলেস ক্লজ যেটা সেটা একটা ক্লজের সেন্সই দেয় আপনাকে, ক্লজ আছে, ক্লজ মার্কার আছে, ক্লজের সেন্স, এবং যেটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের মতো কাজ করে, কিন্তু সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নাই। কিন্তু ফ্রেজ কখনো পূর্ণাঙ্গ সেন্টেন্সের মতো কাজ করে না। এখানে ফ্রেজ তো ইন লন্ডন দিলে ফ্রেজ হয়ে যাবে, কিন্তু ওই যে সেন্সটা আর আসবে না। যিনি বলছেন যে কেমনে বানানো যাবে, সঙ্গীতা দাস, বুঝছেন না? হোয়াইল বিং ইন লন্ডন দেওয়ার দরকার নেই আপনার, এটা ওই যে একটা বাতিক হয়ে গেছে, ওয়াজ থাকলে বিং হবে, তো এই যে লোকজনের বাতি মানে তারা বিং থেকে বাইরে দিতে পারে না, এটা একটা রোগ। কারণ হচ্ছে আজীবন ওই যে বিং, ওয়াজ থাকলে বিং শিখে আসছে না প্লাস মাইনাস দিয়ে, এই যে এই রোগ আর কি। এখানেও দেখেন সাবজেক্ট একই, কিন্তু ডেসপাইট আছে, কিন্তু ডেসপাইট না, শুধু ডেসপাইট শুধু থাকলে তো কি হইতো, সিম্পল হইতো, কিন্তু বলছে ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, মানে দেখেন এই ক্লজ মার্কার, ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মানে কি, অলদো একই কথা, মানে অলদো দিলে অলদো হি ওয়াজ ইল একই কথা হইতো, কিন্তু শুধু ডেসপাইট হইলে কিন্তু আবার ঘটনা অন্যরকম হয়ে যাবে, বুঝছেন? এখন এই যে ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ইল, লিজা ওয়েন্ট অন স্টেজ, এখানে শি হবে, বুঝছেন? এই যে এটা এস হবে, শি, লিজা তো ওই জন্য।
তাহলে এটা আমরা হচ্ছে যে এই যে ডিসপাইটটা রেখে দিব, আর এই যে দ্য ফ্যাক্ট দ্যাট, এই যে এটা তো ডিসপাইটের সাথে কোনো দ্য ফ্যাক্ট দ্যাট হয় না, এটা কমপ্লেক্সের জন্য আসছে দ্য ফ্যাক্ট দ্যাট বার্ড। আর যেহেতু শি, এটা শি হবে, যেহেতু এর পাশে লিজা আছে সুতরাং শি আমার দরকার নাই। ডিসপাইট বিং ইল লিজা ওয়েন্ট অনেস্টলি, সাবজেক্ট বাদ, সাবজেক্ট বাদ। আর এটা এই যে ই ওয়াজ অলরেডি আছে, এটার জন্য বিং করছি, ওয়াজ আছে এই জন্য বিং করা হয়েছে। কিন্তু আপনাদের অসুবিধা কি, আপনারা ওয়াজ নাই তাও বিং আমদানি করতে চান। এবার এটা দেখেন, হোয়াইল আই এম ফন্ড অফ জেফ আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি হিম, যদি আমি জেফকে কি করি, পছন্দ করি, কিন্তু আমি তাকে বিয়ে করতে চাই না, এটারও আমরা ভার্বলেস ক্লজ বানাবো। কারণ ভার্বলেস ক্লজ না বানাইলে এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে। আই কমন, এই যে দুই পাশে আই আছে, আই বাদ। এখন অনেকে হোয়াইল বিং এমরে বিং বানাইতে চাইবেন, আপনি যদি এমরে বিং বানান কোনো অসুবিধা নাই যদি আপনার ভালো লাগে, কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। হোয়াইল ফন্ড অফ জেফ আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি হিম, একজনের বসে টাকা নাই এই জন্য। এখানেও আমরা ভার্বলেস ক্লজ করব। যেমন দেখেন সাবজেক্ট একই, এই জন্য আই এবং আই কমন। ফর গড একটা ফাইনাইট ভার্ব, ওয়ার্ক একটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট করলে ওয়ার্কিং হয়ে যাবে। তাহলে হোয়েন ওয়ার্কিং আই ফরগেট টু ইট, ফরগট টু ইট, যখন আমি কাজ করি তখন আমি খাইতে ভুলে যাই। বুঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন আপনারা? এই যে এখন আপনারা কি বললাম যে আমি যদি এটা ফ্রেজ করি তখন বাদ যাবে, আর যদি ফ্রেজ না করি তাহলে বাদ যাবে না। কিন্তু ফ্রেজ আর কখন করব, যখন অর্থ আমার চেঞ্জ হয়ে যাবে, আপনি দেখলেই বুঝবেন, এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে। বি3 এটা দেখলে বুঝবেন, নাহলে আপনি রুলে চলে যাবেন, রুলও আছে, অসুবিধা নেই। যারা এই সোজা পদ্ধতি বুঝতেছেন না তাদের জন্য রুলও আছে, অসুবিধা নেই, সব ধরনের ট্যাবলেট আছে। দেখেন সাবজেক্ট আবার একই, আফটার হি হ্যাড ফিনিশড দ্য বুক হি পুট ইট অন দ্য টেবল। তাহলে এটা বুঝাই যাচ্ছে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে এটা কি প্যাসিভ সেন্স, না, তাহলে প্যাসিভ না হলে আপনি আফটার ফিনিশড তো রাখা যাবে না, আফটার ফিনিশড দ্য বুক তো হয় না, আফটারের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, এভাবে বুঝবেন। এরকম নানা পদ্ধতি আছে, আফটার ফিনিশিং দ্য বুক। এখানে কেউ কেউ দিতে পারেন আফটার হ্যাভ আছে, হ্যাড আছে না, এটা হ্যাভিং ফিনিশড দ্য বুক দিতে পারেন। এই যে এভাবে হবে, তাও হবে। কেন আপনাদের এই প্রবণতা আছে, হ্যাভিং আপনার লাগবেই, বিং আপনার লাগবেই, লাগলে দিবেন, বুঝছেন? এখন এই যে আবার যে শুনুন কখন ভার্ব প্লাস আইএনজি কখন ইডি ইডি হবে, আপনি গোলাই যান। এই যে এখন গোলাবেন না, দেখেন এখানে প্যাসিভ সেন্স, দ্য বিল্ডিং উইল বি ইউজড এজ আ কনভেনশন সেন্টার when it is completed। এই দেখেন when it is, এই যে when যেখানে ক্লজ মার্কার, এটা লিখে রেখে দেন, কারণ এটা আমরা ভার্বলেস ক্লজ বানাবো। ইট ইজ বাদ when completed, বুঝছেন? এই যে কেউ না কেউ কমপ্লিট করছে, প্যাসিভ ভয়েস, তাহলে ইডি রাখলে বুঝে যাবে এটা প্যাসিভ সেন্স, someone has completed it। ড্যাংলিং মডিফায়ার পড়াইছে আপনাদেরকে, ড্যাংলিং পার্টিসিপল পড়ানো হয়েছে ক্লাসে। এখন একটা ঝামেলা হইতে পারে, সেটা হইলো যে এখানে অবশ্য হবে না, এটা চাইলে আমি বাদ দিতে পারতাম, কিন্তু তাও দিলাম না আর কি। হোয়েন কমপ্লিটেড তো শেষে দেয়া আছে, এই যে শেষে এটা, আচ্ছা হোয়েন কমপ্লিটেড শেষে দেয়া যায় নাকি? শেষে না দিই, এই জন্যই ড্যাংলিং মডিফায়ার। দেখেন মানে কি কমপ্লিট হবে, হোয়েন কমপ্লিটেড কি কমপ্লিট হবে, বিল্ডিং নাকি কনভেনশন সেন্টার কমপ্লিট হবে, কোনটা কমপ্লিট হইলে, মানে কি কমপ্লিট হইলে এটারে কনভেনশন সেন্টার হিসেবে ইউজ হবে, বিল্ডিং কমপ্লিট হইলে, ঠিক না? তাহলে যেটারে সে মডিফাই করতেছে সেটার আগে বসবে। এটা বোঝার জন্য আপনি ড্যাংলিং পার্টিসিপল বুঝেন। এই যে দেখেন কেন এটা শেষে বসানো যাবে না। যেমন ধরেন আই স এ ডেড কাউ, আমি একটা মরা গরু দেখলাম, আর আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, আমি হেঁটে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে। দুইটা সেন্টেন্স। এখন এই দুইটা সেন্টেন্সটা আমি যুক্ত করব। দেখেন আই স এ ডেড কাউ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিটস, এই যে ওয়াকিংটা এখানে বসছে ওই ওয়েন কমপ্লিটেড এর মতো। তাহলে বেসিক্যালি কারে বুঝাচ্ছে, কাউরে বুঝাচ্ছে, যে কাউ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, কারণ এটা যার সাথে বসবে তারে মডিফাই করবে। তাহলে এখন এটার অর্থ দ্বারা হয়েছে কি, আই স এ ডেড কাউ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, মানে কাউ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, মানে মরা গরু হেঁটে যেতে দেখছেন। মরা গরু তো আর হাঁটতে পারে না। যিনি জিজ্ঞেস করছেন এটা লজিক্যাল প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন, থ্যাংক ইউ যিনি জিজ্ঞেস করছেন যে হোয়েন কমপ্লিটেড কেন আমি পরে দিলাম না, কেন প্রথমে দিলাম। কারণ হোয়েন কমপ্লিটেড, কি কমপ্লিটেড, দ্য বিল্ডিং, এটা বি3 পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল কারে মডিফাই করবে, তারপরে এটা পোস্ট মডিফায়ার। এই জন্য সেন্টেন্সটা হবে হচ্ছে এরকম,
while walking along the street, যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কে হেঁটে যাচ্ছে? আমি। I saw a dead cow. এখন I কে মডিফাই করতেছে। ক্লিয়ার এটা? যদি আপনি এই যে এটা এরকম দেন, মানে কাউয়ের পরে ওয়াকিং দেন, এটারই বলে ড্যাংলিং। ড্যাংলিং শব্দের অর্থ হচ্ছে যে ইলজিক্যাল। ইলজিক্যাল মডিফায়ার। মডিফায়ার মানে এখানে পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি না, পার্টিসিপল। এটা কি এই জন্য ইলজিক্যাল পার্টিসিপলও বলে। ইলজিক্যাল পার্টিসিপল। এটা বলেন তো দেখিয়া, এটা কি ইলজিক্যাল পার্টিসিপল নাকি ঠিক আছে সেন্টেন্স? ওকে আর ইলজিক্যাল? ইলজিক্যাল, ভেরি গুড। কিন্তু কেউ কেউ ওকে বলতেছে। ঠিক নাই। কেন ঠিক নাই বলেন তো? আপনি যদি বলেন আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, বোট থেকে লাফ দিচ্ছে, লোকটা লাফ দিচ্ছে নাকি শার্ক? শার্ক কি বোটে করে? শার্ক কি নৌকায় থাকে? শার্ক ক্যান নট জাম্প আউট অফ দ্য বোট। ভেরি গুড নূরজান্না। দ্য ম্যান, দেখছেন? তাহলে এটা কি হবে? আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক। এবার বুঝা গেছে এটা কি ড্যাংলিং নাকি ঠিক আছে? Writing the essay, the computer suddenly crashed, losing all my work. Losing all my work. Writing an essay, the computer suddenly crashed. কম্পিউটার কি নিজে এসে লিখছেন? আপনি লিখছেন। আপনি লিখছেন, তাহলে হবে আপনি। I found my computer crashed. I হবে। এরকম আরো আছে, লুকিং থ্রু দ্য উইন্ডো এ ড্রপ অফ রেইন। এই ড্রপ অফ রেইন তো উইন্ডোর দিকে তাকায় নাই, এরকম, এই জন্য হবে না। এবার এই আইডিয়াগুলো যারা বুঝছেন এতক্ষণ, মানে যারা এতক্ষণ কোনো রুল মুখস্থ করেন নাই, খালি আইডিয়াটা বুঝছেন, তাদের জন্য আর একটা দেখেন, কোনো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আপনি সিম্পল করেন তার সাইন গুলা বাদ দিতে হবে। সাইন, সাইন কি? ক্লজ মার্কার। যদি আমি এটারে ফ্রেজ করি, আর হচ্ছে যে কি ফাইনাইট ভার্ব, আর হচ্ছে সাবজেক্ট। এবং প্রয়োজন অনুযায়ী নন ফাইনাইট অ্যাডজেক্টিভ ভাবে অ্যাডভার্ব করতে হবে। হয়তো আপনার নন ফাইনাইট করতে হইতে পারে, নাহলে অ্যাডজেক্টিভ করতে হইতে পারে, বা অ্যাডভার্ব করতে হইতে পারে। একইভাবে আপনি যখন সিম্পল থেকে কমপ্লেক্সে যাবেন, তখন কারে শুট করবেন, কারে টার্গেট করবেন যে এরে আমি কমপ্লেক্স বানাবো? ওই যে যেগুলারে আপনি নন ফাইনাইট বানাইছেন আগে, নন ফাইনাইটের টার্গেট করবেন, ফাইনাইট বানাই দিবেন। অ্যাডজেক্টিভের টার্গেট করবেন, পুরো সেন্টেন্স বানাই দিবেন একটা ভার্ব যোগ কইরা। অ্যাডভার্বের টার্গেট করবেন, ওটারে পুরো সেন্টেন্স বানাই দিবেন। এই আইডিয়াটা যারা বুঝছেন তারা পুরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পুরো আপনার কাছে পান্তাবাদ মনে হবে। এই একটা ছকে আপনি পুরো আইডিয়াটা বুঝবেন, কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল। যেমন দেখেন, আপনি এইদিকে তাকান, এই যে ফ্যান বয়েজ দেখা যাচ্ছে, ফ্যান বয়েজ, এদিকে সব ফ্যান বয়েজ, দেখেন কম্পাউন্ড। বাট, ইয়েট, অর, এন্ড সব এন্ড দেখা গেছে। শুধু পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে ভার্ব প্লাস এন্ড হইলে একরকম, তখন ইফ অথবা এখানে বাই বসে। আর যদি সাবজেক্টের পরে এন্ড বসে, ভার্ব না বসিয়া, তখন ওয়েন অ্যাজ সিন্স বসে। আর ভেরি ডট ডট এন্ড হইলে সো দ্যাট বসে, আর নাইলে সব এন্ড। আর এই সো দ্যাট হইলে হি ওয়ান্টেড টু। এই চারটা জিনিস হচ্ছে যে একটু জাস্ট দেখতে হয়, দেখলে তাও আপনি মনে করেন আপনি জানেন না রুলটা, তাও আপনি দেখলে বুঝবেন যে এটাই হবে। এই এই আইডিয়াটা, এই প্র্যাকটিসে আপনারা নিয়ে আসতে হবে, তখন আপনি কোনো কিছু দেখলেই বুঝে যাবেন, কোনো রুল টুল মুখস্থ করা লাগে না। কিন্তু স্টিল অনেকে রুল চাইবেন যে আমার রুল দরকার, তাদের জন্য ব্যবস্থা আছে, অসুবিধা নাই। কিন্তু আমি রুল ছাড়া আপনাদেরকে শিখাইতে চাইতেছি। এখন সিম্পল করা মানে কি? নন ফাইনাইট করা। তাহলে দেখেন তো, এই যে ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট, এই যে ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি এবং ভার্ব প্লাস আইএনজি। টার্গেট তো চুজ করবেন একটু পরে, টার্গেট একটু পরে পাবেন, বুসুকুপা পাবেন। এটা এই যে এটা সব নন ফাইনাইট আর সব ফ্যান বয়েজ, দেখছেন? আর এখানে হচ্ছে যে ওই যে ক্লজ মার্কার দেখাইলাম কমপ্লেক্সের, অলদো, দো, ইফ, when as since, so that, not only but also, আর হচ্ছে as soon as, no sooner than। এই ছকটা আপনি সবাই স্ক্রিনশট নিয়ে নেন। কি বলছি? ফ্যান বয়েজ, নন ফাইনাইট, আর ক্লজ মার্কার, এসসি ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, সবাই এটারই স্ক্রিনশট রাখেন। স্ক্রিনশট নিছেন? এটা অনেকবার পাবেন। এবার দেখেন একটা সিম্পল উদাহরণ, এটা সবাই পারেন, ছোটবেলা থেকে শিখে আসছেন, স্কুলেও পড়াইছে। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। বাট আছে, তাহলে এটা কম্পাউন্ড। কমপ্লেক্স করার সময় কি করছে? এই যে বাট থাকলে, এই যে প্রথমে আপনি দেখেন, এই যে প্রথম যদি বাট আর ইয়েট থাকে কোনো সেন্টেন্সে,
তাহলে এটা কমপ্লেক্সে দোল হয়, আর সিম্পলে ডিসপাইট অথবা ইনস্পাইট হয়। ইনস্পাইট কেন সিম্পলে ডিসপাইট আর ইনস্পাইট কেন হয়? কারণ হইলো ডিসপাইট আর ইনস্পাইট দিলে এটার পরে ফ্রেজ বসে, কারণ এখানে তো ফ্রেজ আর ভার্ব প্লাস আইএনজি বসবে। দো অলদো কেন হয়? কারণ কমপ্লেক্সে দো অলদোর পরে পূর্ণাঙ্গ সেন্টেন্স বসে। কম্পাউন্ডে কেন? কম্পাউন্ডে আমরা জানি যে ফ্যান ভয়েস বসে। এই আইডিয়াটা এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি কোনো ধরনের রুল ছাড়া। যারা এটা ভালো বুঝতে পারছেন তারা চমৎকার ভাবে মানে যে কোনো আইডিয়া সলভ করতে পারবেন। কিছু যদি আপনার দেখতে হয় কিছু দেখলেন, কিন্তু ওভারঅল মানে মোটামুটি বেসিক আইডিয়াটা আপনি মানে বেসিক আইডিয়া দিয়ে অনেক কিছু করতে পারবেন। তাহলে দেখেন, তাহলে এই যে সেম বাট এখানে কি হয়ে গেল? দো। কিচ্ছু হয় না, সেন্টেন্স যেমনি আছে এমনি আছে, খালি এই যে এই বাটের জায়গায় এখানে দো হয়ে গেছে। ঠিক একই রকম এই যে দোটা যদি আপনি উঠাই দিতে চান তাহলে দো কাইটা দেন, কাইটা দিলে ইন স্পাইট অফ দিলে তো হি হয়ে যাবে হিম, ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার। এই যে ইজ হয়ে গেছে নন ফাইনাইট বিং, সাবজেক্ট আর নাই, সাবজেক্টটা কি হয়ে গেছে? পসেসিভ হয়ে গেছে, হি ইজ অনেস্ট, বাকিটা ঠিক আছে। কিন্তু আপনি চাইলে ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার না দিয়া পুয়ার রে পোভার্টি বানাই দিতে পারেন, ইন স্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট, তাও হবে। ডিসপাইট হইলেও একই কথা, ডিসপাইট হিজ পোভার্টি হি ইজ অনেস্ট, অথবা ডিসপাইট হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট। অনেক ভাবে করা যাবে। কত রকম ভাবে করা যাবে? in spite of his being poor, in spite of his poverty, despite his poverty, despite his being poor, he is honest. এই সেম জিনিস যারা মনে করেন বুঝেন নাই, মনে করেন আপনি এত সহজ জিনিস বুঝতে পারেন না এতক্ষণ গল্প বলার পরেও, তাদের জন্য এই যে রুল আছে, আপনি ছোটবেলার মতো প্লাস মাইনাস দিয়ে শিখবেন, কোনো অসুবিধা নাই। এই সেম জিনিসটা 38তম বিসিএস আসছে, প্রশ্ন আনসার করেন তো সবাই। বলছে যে সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, তাহলে এটা কমপ্লেক্স স্ট্রাকচার, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, ভেরি গুড। তাহলে কম্পাউন্ড হইতে গেলে তার কি হইতে হবে? এন্ড অথবা বাট হইতে হবে। তাহলে এন্ড, এন্ড এখানেও এন্ড আছে আবার বাটও আছে, কিন্তু কেন বাট হবে? কারণ এটা কন্ট্রাস্ট, বিপরীত। এন্ড দিয়ে কোনো কন্ট্রাস্ট বুঝায় না, কারণ আপনারা এই যে স্ক্রিনশটের এখানে কি বলে দিছে, এই যে বাট ইয়েট আর দোয়াল দো। তো একজন জিজ্ঞেস করছে বাটের আগে কমা হবে না? আপনারা আনসার দিতে পারবেন বাটের আগে কেন কমা হয় নাই? কেউ বইলা দেন। বাটের আগে কমা হইতে গেলে এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্স বুঝতে হবে, তখন বাটের আগে কমা হবে। বুঝছেন বুসুকুপা? এবার আসেন পরেরটা, লাল আছে দেখছেন, অর। অর থাকলে আনসার দেখলেই বুঝবেন। আপনি কি করবেন জানেন? এই যে এইখানে কয়টার ইয়ে আছে ছকের মধ্যে? 1 2 3 4 5 6 7 8 9। আপনি খালি 9টা সেন্টেন্স মনে রাখবেন, 9টা সেন্টেন্সের ট্রান্সফরমেশন, 9টা সেন্টেন্স আপনি খাতার মধ্যে 9টা সেন্টেন্স লিখবেন নিজে নিজে এই 9টা আইটেম দিয়ে। এবার 9টা ট্রান্সফরমেশন করবেন। এই 9টা মনে রাখলে আপনার পুরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ, খালি 9টা সেন্টেন্স দিয়ে পুরো শেষ। এই আইডিয়াটা বুঝছেন সবাই? তাইলে এতক্ষণ যা পড়াইছি এটার বাইরে যদি আপনি ইয়া করতে চান, আপনি খালি 9টা সেন্টেন্স রাখবেন। কি বলছি? সবাই খাতায় 9টা সেন্টেন্স লিখে রাখবেন। এই 9টা সেন্টেন্স প্রতিদিন তাবিজের মতো করে খাবেন, তাইলে হয়ে যাবে। এই দেখেন, এই যে এটাতে আমি যে বলছি অর থাকলে ইফ ইউ ডোন্ট আনলেস হবে, বা উইদাউট প্লাস বা প্লাস আইএনজি হবে, এটা দেখলে আপনি বুঝবেন। দেখেন এটা কমপ্লেক্স করবেন আপনি কেমনে, স্টাডি হার্ড অর ইউ উইল ফেইল। তা আপনি উদাহরণ এটাও মনে রাখতে পারেন, ডু অর ডাই, এটা মনে রাখেন, শুধু এই উদাহরণটা মনে রাখলে হবে। তাহলে ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই, উইদাউট ডুইং ইউ উইল ডাই। খালি এটা মনে রাখেন, তাহলে অর এর সব পাইরা যাবেন। মানে এটারে বলে সেন্টেন্স দিয়ে সেন্টেন্স মনে রাখা, সেন্টেন্স দিয়ে সেন্টেন্স বানানো। এই যে ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ উইল ফেইল, উইদাউট স্টাডিং হার্ড ইউ উইল ফেইল। কিন্তু যারা সেন্টেন্স দিয়ে সেন্টেন্স বানাইতে পারবেন না, এটাই হচ্ছে বেস্ট ওয়ে টু লার্ন। এবং যারা আজীবন প্লাস মাইনাস দিয়ে শিখছেন, এটা একটা ভুল পদ্ধতি এবং বোগাস পদ্ধতি। এবং এটা শিখে বলাবেন প্লাস মাইনাস চিন্তা করতে করতে পরীক্ষা আনসার করতে পারে না, কারণ বুঝতেই পারে না সে কেমনে হইছে। আমার আজকের উদ্দেশ্য হচ্ছে কেমনে হইছে এটা বুঝানো, কেন ফ্রেজ হয়, কেন ক্লজ হয়, কেন ভার্বলেস ক্লজ হয়, কেন এটা চেঞ্জ হয়, কেন এই রূপে আসে, কেন আপনি মুখস্থ করছেন এটার পরে ডিসপাইট হবে, ডিসপাইট হবে পরে পসেসিভ হবে, পসেসিভের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, এরপরে নাউন হবে, এইসব বোগাস আইডিয়া বা অ্যাডজেক্টিভ হবে। এই আইডিয়াটা যারা বুঝেন নাই তাদের জন্য রুল, কোনো অসুবিধা নাই, সবার জন্য আমরা
সবার জন্য আমরা, বাদ যাবে না কোনো শিশু। আচ্ছা, তাহলে এই যে এই স্ক্রিনশটটা রাখবেন আর 9টা উদাহরণ লিখে রাখবেন, তাইলে মোটামুটি সব পারা যাবে। এবার দেখেন পরেরটা। এখন এই যে 3টা ঘটনা, একটা হচ্ছে ভার্বের পরে এন্ড, আর একটা হচ্ছে সাবজেক্টের পরে এন্ড, আর একটা হলো ভেরি ডট ডট এন্ড। এই 3টার ঘটনা 3 রকম। একটা ভার্ব এন্ড হইলে ইফ ইউ ডু, এটা ডু নট কেন হইছে, কারণ অর মানে নেগেটিভ সেন্স, করো নাইলে মরো, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। তাহলে কিন্তু যদি অর না থাকে, শুধু এন্ড, ভদ্র, অরের বিপরীতটা হচ্ছে এটা, ইফ ইউ ডু আর বাই, উইদাউট আর হবে না, উইদাউট নেগেটিভ, ডোন্ট নেগেটিভ। কিন্তু ভার্ব প্লাস এন্ড অর না, পজিটিভ, এই কারণে ইফ ইউ ডু আর বাই প্লাস আইএনজি। সোজা। দেখেন একটা উদাহরণ দেখি ফেলি, এটাই আপনি 9টা উদাহরণের মধ্যে এটাও রাখবেন। ডু দ্য ওয়ার্ক আই শুড এন্ড আই, দেখছেন ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স, সেন্টেন্স কি দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দ্য ওয়ার্ক, তাহলে ইফ ইউ ডু দ্য ওয়ার্ক আই শ্যাল পে ইউ এন্ড হ্যান্ডসাম অ্যামাউন্ট। যারা রুল চান তাদের জন্য রুল। এবার সাবজেক্ট প্লাস এন্ড, এটা একবার দেখাই দিই, এই বাকিটা এবার বাসায় দেখলে পারবেন, বেসিক আইডিয়া যেতে বোঝা গেছে, নাহলে মাথা ঘুরাবে বেশি এখানে পড়লে। উই ওয়েন্ট টু দ্য অফিস, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, একবারে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এগুলোর ক্ষেত্রে when we went to the office we found him absent। 9টা সেন্টেন্স কেন আপনারা একবার দিতে হবে? আপনি শুধু আল্লাহর রাস্তে চাইতেছেন কেন? আপনার তো এখানে 9টা সেন্টেন্সের 9টা স্লাইড আছে, আপনি ওটা থেকে কষ্ট করে লিখে নেবেন। আপনি যদি এত বড় হওয়ার পরেও শুধু কলা ছিলে দিতে চায় তাহলে হবে না, এটা তো ছিলে দেয়া আছে, আপনি খালি লিখবেন আর কি কষ্ট করে হাতে। গোয়িং টু অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। এবার দেখেন ওই যে রুল আকারে চান, যাদের রুল আছে, সাবজেক্ট যদি আলাদা হয়, একটা জিনিস মনে রাখেন, তখন সাবজেক্ট একই হয়েছে। সাবজেক্ট যদি আলাদা হয় তখন এই যে এখানে দেখেন, এই যে আমরা বলছি না, এই যে এটা দিয়ে বসবে হোয়েন অ্যাজ সিন্স দিয়া। এবার দেখেন সাবজেক্ট যদি আলাদা হয় তখন এট দ্য টাইম অফ বা অন অ্যাকাউন্ট অফ বসে। কেন বসে এটা আপনি বুঝবেন, এই যে দেন হি woke up আর ইট ওয়াজ রেইনিং, দেখেন দুইটা সাবজেক্ট আলাদা, হি woke up and it was raining, when he woke up it was raining। when দি হইলো এটা তো আমরা আগে জানি, কিন্তু যখন সিম্পল করবেন তখন এই যে সাবজেক্ট যেহেতু আলাদা, তখন আপনি শুধু ভার্ব প্লাস আইএনজি করে দিলে হবে না, এই জন্য এট দ্য টাইম অফ দিতে হবে, এট দ্য টাইম অফ, অন অ্যাকাউন্ট অফ, এটা এটা আলাদা করে মনে রাখতে হবে, বা আপনি করলে করলে অভ্যস্ত হয়ে যাবে করতে করতে। এবার পরে ভেরি, যদি কোনো সেন্টেন্সে ভেরি থাকে, হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড হি উইল নট অ্যাকসেপ্ট দ্য ব্রাইব। তাহলে হি ইজ সো অনেস্ট দ্যাট হি উইল নট অ্যাকসেপ্ট দ্য ব্রাইব, আর হি ইজ টু অনেস্ট টু অ্যাকসেপ্ট দ্য ব্রাইব। এখানে কেউ কি বলতে পারবেন আমাকে এটা কেমনে নন ফাইনাইট হইলো? এই যে আমি যে বললাম, দেখেন হি ইজ টু অনেস্ট, সেন্টেন্স শেষ। টু অ্যাকসেপ্ট, এটা কিন্তু টু প্লাস ভার্বের V1, মানে কি নন ফাইনাইট। আমরা শেষের দিকে চলে আসছি ক্লাসের। এই যে ভেরি অ্যান্ড হইলে যারা রুল আকারে জানে এটা, আর আর 2-3টা আছে, এটা জাস্ট মানে আপনি দেখলেই পারবেন, তাও একবার আমি বলে দিই। হি স্টাডিড হার্ড আর হি ওয়ান্টেড টু পাস। যেরকম ওয়ান্টেড টু যদি থাকে কোনো সেন্টেন্সে কম্পাউন্ডে ওয়ান্টেড টু পাস, তখন আমরা কি দিয়ে করবো, সো দ্যাট। আর ওইটা হইলে সো ডট ডট দ্যাট, কখন ভার্ব প্লাস এন্ড থাকে। এখানে একটু ঝামেলা হয়েছে, ঝামেলাটা এখানে ভার্ব হয়ে গেছে না, এই এটা একটু আপনারা ঠিক করে নেন, এটা ভেরি হবে, ভেরি, এই যে ভেরি, হ্যাঁ ভেরি হবে। আচ্ছা, এবার হইলো আপনার পরেরটা, পরের 3টাই এন্ড, দেখেন এখানে বড় করার কিছু নাই, 3টাই এন্ড। তবে এন্ড হইলে তাহলে এটা নিয়ে আমার তাকানোর কিছু নাই, আমার দেখতে হবে এটা সিম্পল আর কমপ্লেক্সের মামলা কি। সিম্পল ইন অর্ডার দ্যাট বা দ্যাট হইলে এখানে টু প্লাস ভার্ব, নট অনলি বাট অলসো হইলে বিসাইডস, আর এস সুন এস বা নো সুনার হ্যাড হইলে এট দ্য টাইম অফ। এই 3টা, এই অংশটা মনে রাখলে হয়। কিন্তু এটাও মনে রাখা লাগে না যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করলে এগুলো চলে আসে, তবে স্ক্রিনশটটার দিকে তাকাইতে হবে। ইট ওয়াজ মাচ রিগ্রেটেড দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট। ইট ওয়াজ মাচ রিগ্রেটেড দ্যাট এন্ড হি ওয়াজ অ্যাবসেন্ট, এন্ড এটা এটা দেখার কিছু নাই। ইট ওয়াজ মাচ রিগ্রেটেড টু বি অ্যাবসেন্ট, এই যে টু প্লাস ভার্ব হয়, এই যে এখানে যে দেখছেন টু প্লাস ভার্ব। আর নট অনলি বাট অলসো থাকলে বিসাইডস প্লাস আইএনজি। তাহলে দেখেন আমরা নট অনলি বাট অলসো একটা দেখি। I gave him not only money but also good advice। কম্পাউন্ড সোজা, এটা এন্ড হবে, এটা দেখার কিছু নাই। আর শুধু সিম্পলে যা, এই যে নট অনলি বাট অলসো থাকলে বিসাইডস গিভিং হিম মানি, মানে টাকা দেয়া ছাড়াও আই গেভ হিম গুড অ্যাডভাইস। এই যে বিসাইড, রুল আকারে যারা যান রুলের জন্য। লাস্ট ওয়ান আজকের আমাদের, and as soon as, no sooner had, verb plus ing at the time of। তাহলে as soon as যদি থাকে,
দ্য পুলিশ অ্যারাইভ দ্য কাওয়ার্ড ডিসপার্সড, মানে যেই মাত্র না পুলিশ আসলো সব কাওয়ার্ডরা ছত্রভঙ্গ হয়ে গেল। এটা এখানে এন্ড হবে, এটা দেখার কিছু নাই। এট দ্য টাইম অফ পুলিশেস অ্যারাইভিং, ওই যে পসেসিভ, ওই যে প্রথমটার মতো, ওই যে অলদো হিজ পুয়ার হিজ অনেস্ট করছেন যে ঠিক এরকম সেম রুল এট দ্য টাইম অফ। এরপরে আপনাদের এই যে সেম উদাহরণ দেওয়া আছে, এবার ঠিক উল্টাটা, উল্টাটা জাস্ট একবার বুঝে নিলে হবে আপনাদের, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আপনাদের অনেকে অধৈর্য হয়ে গেছেন, এই ক্লাসটা একটু বড় আমি জানি, এই জন্য আমরা সিম্পলি একটা জিনিস বুঝবো, তাইলে আমরা বাসায় দেখলে পারবো। সেটা কি? উল্টাটা। এতক্ষণ আমরা যেটা করছি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এটাতে আসছি, মানে সিম্পলে আসছি, কম্পাউন্ডে আসছি, বা কম্পাউন্ড থেকে সিম্পলে আসছি। সিম্পল থেকে যদি হয় আপনি টার্গেট করবেন কিছু না কিছু ক্লু দেওয়া থাকবে সিম্পল সেন্টেন্সে, হয় সেখানে একটা নন ফাইনাইট ভার্ব থাকবে, অথবা সেখানে অ্যাডজেক্টিভ থাকবে, নাহলে অ্যাডভার্ব থাকবে, কিছু না কিছু থাকবে। যেটা থাকবে এটারে গুলি করবেন, ওইটারেই গুলি করলে আপনার কমপ্লেক্স এবং কম্পাউন্ড হয়ে যাবে। যেমন একটা উদাহরণ, এটা একটা সিম্পল সেন্টেন্স, দেখেন তো, দ্য রিপোর্টেড ওমেন ইজ এন স্পাই। আমি কারে টার্গেট করবো বলেন তো, কারে গুলি করবেন? ভেরি গুড, রিপোর্টেড ভার্বের V3, এটারে আমার গুলি করতে হবে, কারণ দ্য ওমেন ইজ এ স্পাই, এটারে কিছু করা যাবে না। থ্যাংক ইউ। এই যে দেখেন, তাহলে হবে দ্য ওমেন হু ইজ রিপোর্টেড। হু ইজ রিপোর্টেড কেন হইছে? কারণ ইজ, এটা পিস প্রেজেন্ট টেন্স, এই জন্য। এরকম একটা উদাহরণ BCS 46তমতে আসছে, দেখেন আপনি, বলছে যে হুইচ ইজ দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। তাহলে এই করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, এখানে কারেক্ট টার্গেট করবেন? এই ম্যান ক্যান নট রেসপেক্ট আর আদার্স, এটা কিছু করা যাবে না, তাহলে করাপ্ট তাহলে টার্গেট করতে হবে, করাপ্ট। প্যাসিভ ভয়েসের জন্য হয় নাই বুসুকুপা, কেউ না কেউ রিপোর্ট করছে, প্যাসিভ, প্যাসিভ সেন্স, বুসুকুপা, বুঝছেন? তাহলে আমার করাপ্টে টার্গেট করব, তাহলে এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, এই যে এ ম্যান হু ইজ করাপ্ট, এই যে করাপ্টে হু ইজ করাপ্ট বললাম, প্রেজেন্ট টেন্সের জন্য ইজ হইছে, বাকিগুলো হবে না। দেখেন এটা সবাই ক্লিয়ার, বুঝা গেছেন যে নন সিম্পল সেন্টেন্স হইলে কারে টার্গেট করতে হবে? ভেরি গুড। এবার দেখেন তো এখানে কারে টার্গেট করবেন? এ ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র, ডুবন্ত মানুষ, তাহলে ডুবন্তরে কি ইয়া করতে হবে, তাহলে এ ম্যান হু ইজ ড্রাউনিং। বুঝা যাচ্ছে এখন? সোজা লাগতেছে? এবার এটা দেখেন, এই যে প্রেজেন্ট টেন্স, এই জন্য এ রোলিং স্টোন গ্যাদার নো মস, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স, বলে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, তাহলে কারে টার্গেট করবেন? কারে টার্গেট করবেন বলেন তো এখানে? রোলিং কে, ঠিক না? অ্যাডজেক্টিভ বা নন ফাইনাইট টার্গেট করলেন, তাহলে কি হবে? ডি নাম্বার, ভেরি গুড। এ স্টোন দ্যাট রোলস গ্যাদার নো মস। বাকিগুলো হবে না কেন বুঝছেন নিশ্চয়ই, কারণ এখানে এই যে এটারে আমার নন ফাইনাইট করতে হবে, এটারে নন ফাইনাইট এখানে করছে, আর কোথাও করে না। হোয়াট, হোয়াট কখনো আগের অ্যান্টিসিডেন্টে বুঝায় না, কারণ হোয়াটের আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, এই জন্য এটা হবে না। আর দো অল দো তো প্রশ্নই আসে না, এখানে এমনি রিলেটিভ প্রোনাউন বসবে, কারণ একটু আগে আমরা দেখছি। an industrious boy is sure to prosper, কারে টার্গেট করবেন? ইন্ডাস্ট্রিয়াস, ভেরি গুড। তাহলে বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, এখন বোঝা যাচ্ছে? আশা করি এখন সোজা লাগতেছে, ঠিক না? এখন একটু সোজা লাগতেছে না? এখানে টার্গেট করবেন কারে? সার্টেনলি আই সাপোর্ট ইউ। আই সাপোর্ট ইউ রে কিছু করা যাবে না, সার্টেনলি। তাহলে এটা কি বলতে হবে? ইট ইজ সার্টেন দ্যাট, কোনো সাবজেক্ট না থাকলে ইটের সাবজেক্ট করতে হবে, এটা আমরা জানি। হিজ এন্টারপ্রাইজেস ফেইল টু অ্যাড টু হিজ অরিস, এখানে নন ফাইনাইট কোনটা? সাবজেক্ট, ভার্ব আর টু অ্যাড, ভার্ব প্লাস টু প্লাস ভার্বের V1, তাহলে এটারে কি করতে হবে? এই যে টু প্লাস ভার্বের V1 রে হিজ এন্টারপ্রাইজেস ফেইলড হুইচ অ্যাডেড টু হিজ অরিস, এই যে। এখন কেন হুইচ অ্যাডেড হইছে? হুইচ অ্যাডস কেন হয় না? কারণ এখানে পাস্ট টেন্স আছে অলরেডি, এই যে পাস্ট টেন্স, বুঝা গেছে? এই যে নন ফাইনাইটের টার্গেট করছি, নন ফাইনাইট মানে ভার্ব প্লাস টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ আর কি। আরে এটা তো এন্ড হবে, এগুলো বক্স, এগুলো বুঝবেনই আপনি। কম্পাউন্ড সোজা, কম্পাউন্ড আছেই কয়েকটা, এন্ড অর বাট, এই সেই। এবার এই যে আমি এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম, প্রথমে আমরা ওই যে রিডিউসিং অ্যাডভার্ব ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ করছি না, এগুলো 190 পর্যন্ত, এই 8টা স্লাইডে এটা দেয়া আছে, সুতরাং এটা বলার কিছু নাই।
সেম জিনিস আপনি বাসায় দেখলে বুঝবেন যে আমি যে কথাগুলো বলে ফেলছি এটা। আমরা শেষের দিকে ক্লাসের আর বাকি 3টা কথা বলে আমরা ক্লাস শেষ করব। 2-3টা জিনিস আপনারা ইয়ার মধ্যে ওই ছকের মধ্যে পাবেন না, এই জন্য এটা বলে দিই। I went to the station by taxi to avoid the missing train. To avoid the missing train. এই যে টু অ্যাভয়েড সাধারণত কি বুঝায়, ওই যে লেস্ট পাছেও, মানে ফর দ্য ফিয়ার দ্যাট, এই অর্থে অ্যাভয়েড বুঝায়। তাহলে আই ওয়েন্ট টু স্টেশন বাই ট্যাক্সি লেস্ট আই শুড মিস দ্য ট্রেন। টু অ্যাভয়েড মানে লেস্ট, এটা আপনি ওখানে পাবেন না, এই জন্য এটা দেখেন। টু অ্যাভয়েড সামথিং হইলে লেস্ট বসে। তারপরে হি স্পিক্স লাইক এ লিডার, সে কিভাবে কথা বলে? লিডারের মতো। সে এমন ভাবে কথা বলছে যেন সে লিডার। এই যে লাইক থাকলে অ্যাজ ইফ বসে, এটা ওখানে নাই, যে লাইক প্লাস ফ্রেজ ডুইং থাকলে অ্যাজ ইফ বসে। আচ্ছা, লাস্ট ওয়ান, এটা আপনি ওই রুল দিয়ে বা ওই ছক দিয়ে করতে পারবেন না। প্রাইস ইনক্রিজেস ইন প্রপোর্শন টু ডিমান্ড, এটা করতে হয় দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস। ইন প্রপোর্শন টু যদি কোনো সেন্টেন্সে থাকে, মানে এটার সাথে সাথে ওইটাও বাড়তেছে, এটার অনুপাতে ওইটাও বাড়তেছে, তখন দা প্লাস কম্পারেটিভ হয়। এই 3টা জিনিস আপনারা ওই ছকে পাবেন না, এই জন্য বলে দিলাম। রেকর্ডটা আরেকবার দেখতে হবে, ক্লাসটা অনেক লং ছিল, কারণ হচ্ছে কনজাংশন এন্ড সেন্টেন্স একদিনে শেষ করা একটু কঠিন। তাও আমি চেষ্টা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে রুল ছাড়া আপনাদেরকে কেমনে বুঝাই দেওয়া যায় সেটার জন্য। সো উই আর র্যাপিং আপ দ্য ক্লাস উইথ এ হোমওয়ার্ক, সেটা হইল পার্ট 2 বাড়ির কাজ, যেটা হইলো যে এই সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ এটা নিজে করবেন। একবারে বুঝাই দেওয়ার জন্য যা এলিমেন্ট দরকার সব কিছু এখানে আছে, দেখছেন একবারে সব। তো থ্যাংক ইউ সো মাচ যারা ক্লাস করছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ নূর জান্নাত। আপনি যে ক্লাস ভালো করছেন এটাও বুঝায় একটা যোগ্যতা, মানে আপনি যে ভালো কিছু ক্লাস ভালো হয়েছে নাকি সেটা ইম্পর্টেন্ট না, ক্লাস ভালো না হইতে পারে, কিন্তু আপনি নতুন কিছু পাইছেন এটা যদি বুঝতে পারা এটাও একটা যোগ্যতা।